প্রিয় লিসেনার্স, বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর অঞ্চলে একটি করুণ লোককাহিনী প্রচলিত রয়েছে। আর এই লোককাহিনীর চরিত্রকে কেন্দ্র করে বেশ কিছু ছোট গল্প, গান, পালা, সেখানে এই নামটি ব্যবহার করা হয়েছে। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালায়ও কিন্তু এই চরিত্র দেখতে পাওয়া যায়, তবে সেখানে এই চরিত্রটি এক রোমান্টিক চরিত্র হিসেবে চিত্রায়িত হয়েছে। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ ছোট গল্পেও কিন্তু এই চরিত্রের দেখা পাওয়া যায়, অর্থাৎ এই নামের দেখা পাওয়া যায়। সেই নামটি হচ্ছে নদের চাঁদ। নদের চাঁদ আসলে কে ছিল? আসলেই তাকে নিয়ে যত কথা আমরা শুনি, এগুলো কি সত্য? এটা কি আসলে সত্য হতে পারে, নাকি নিছক এক লোককাহিনী? এটা কি আসলেই ঘটা সম্ভব? আজ এই বহুল প্রচলিত ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে এমন কিছু তথ্য আপনাদের সাথেও শেয়ার করতে চাই, যা হয়তোবা অনেকেই জানেন না। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি শেখ মিকাইল আহমেদ ভাই আর ইকবাল ভাই, এই দুজনের বাড়ি তো মাগুরার মোহাম্মদপুর উপজেলায়। তো ওনাদের কাছ থেকেই আমরা ঘটনাটি পেয়েছি। যদিও বা এই ঘটনাটি আমি আগে থেকেই জানতাম, তবুও আমি আবারও বলছি, মোহাম্মদপুরের যে এই জায়গাটা মাগুরা জেলার, তো এখান দিয়ে কিন্তু মধুমতি নদী বয়ে গেছে। ওখানে কিন্তু নদের চাঁদের যে বাজার, নদের চাঁদ ঘাট, এগুলো কিন্তু এখনো রয়েছে। নদের চাঁদের যে ঘটনাটি, এটি আসলে কত আগে ঘটেছে এটা বলা মুশকিল, তবে কমপক্ষে 150 বছর তো হবেই, যখন ব্রিটিশরা এদের শাসন করছিল। এই যে মধুমতি নদীর পাশে যেই গ্রামগুলো রয়েছে, এই গ্রামেরই কোন একটা জায়গায় নদের চাঁদ তার মাকে নিয়ে বসবাস করত। ছোট্ট একটা বালক, পরিবারে অভাব অনটন দেখতে দেখতেই বড় হচ্ছিল। বাবা নেই, মা অনেক কষ্টে এই বালক নদের চাঁদকে নিয়ে বসবাস করছিলেন। নদের চাঁদ এই অভাব দেখতে আর চাইলেন না। চিন্তা করলেন যে ভারতে চলে যাই, সেখানে গিয়ে কামরূপ কামাখ্যা থেকে কিছু জাদুবিদ্যা শিক্ষা করে আসি, তাহলে টাকা পয়সা মোটামুটি ভালোই কামানো যাবে। কেননা গ্রামে কিন্তু কবিরাজদের বেশ ভালোই কদর ছিল ওই সময়। মাকে বললেও মা তো রাজি হলেন না। একটা পর্যায়ে ছেলের জেদের কাছে মা পরাজিত হলেন। নদের চাঁদ চলে গেল ভারতের কামরূপ কামাখ্যায়। সেখানে গিয়ে একটি মন্দিরের বারান্দায় শুয়ে শুয়ে ভাবছে এখন সে কি করবে। সে তো কিছু চেনে না, কার কাছে যাবে, কার শিষ্যত্ব গ্রহণ করবে। এরকম চিন্তা করতে করতে হঠাৎ তার পাশে এসে এক লোক দাঁড়ালো। বলল, কে তুমি বাবা? এই মন্দিরে এভাবে শুয়ে আছো কেন? উত্তরে সে বলল, আমি নদের চাঁদ, পূবের দিকে আমার বাড়ি, এখানে এসেছি কাজের সন্ধানে। তখন লোকটি বলল, আচ্ছা, তো খাওয়া দাওয়া কিছু হয়নি? তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি এই মন্দিরের পুরোহিত, চলো আমার সাথে, দেখি কিছু খাবার দিতে পারি কিনা, তারপর না হয় শুনবো তোমার কথা। এই বলে লোকটি নদের চাঁদকে নিয়ে ভেতরে চলে গেল। কিছু মুড়ি বাতাসা দিল তাকে খেতে। মুড়ি বাতাসা খেয়ে কিছুটা ধাতস্থ হলো নদের চাঁদ। তখন পুরোহিত বলল, তা কোনো কাজকর্ম জানা আছে কি? নদের চাঁদ মাথা নেড়ে না সূচক উত্তর দিল। তখন পুরোহিত বলল, আমার বয়স হয়েছে, তা তুমি যদি চাও এখানে থেকে আমার কাজে সাহায্য করতে পারো, বিনিময়ে তোমার পেট চলে যাবে, আর যেটুকু লোকেরা দেবে সেটা তোমার বাড়িতে পাঠাতে পারবে। নদের চাঁদ কিছু ভাবলো না, রাজি হয়ে গেল। এইভাবেই সে পুরোহিতের কাজে সাহায্য করে এবং একটু একটু করে তন্ত্রমন্ত্র শিখতে থাকে। দেখতে দেখতে 2 বছর পার হলো। এখন সে মোটামুটি একজন পুরোহিত। এর মাঝে 2-4 বার সে বাড়ি থেকে ঘুরেও এসেছে। একদিন তার গুরু পুরোহিত তাকে বলে, আমি চাই তুমি কামরূপ কামাখ্যায় আরো বেশ কিছুদিন থেকে যাও, কারণ তোমার মধ্যে আমি খুবই ভালো প্রতিভা দেখতে পেয়েছি। মানুষের মঙ্গলের জন্য আরো কিছু শেখো, খবরদার মানুষের অমঙ্গল করবে না। এরপর উনি যে কাজটি করেন তা হচ্ছে নদের চাঁদকে বিদায় দিয়ে দেন। বিদায় দিয়ে দেয়া বলতে ভালো একজন গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য তাকে ওই এলাকারই অন্যত্র পাঠিয়ে দেন। সেখানে নদের চাঁদ পৌঁছেও যায়।
এক সাধু তান্ত্রিকের কাছে সে চলে যায়। তার কাছে গিয়ে নিজের পরিচয় দেয়, আর কি জন্য এসেছে সেটাও সে বলে। সাধু সব শুনে তার মনের ইচ্ছাকে সাধুবাদ জানায়। তবে এই পথে কিন্তু বিপদ রয়েছে। তবে সেই বিপদ মেনে নিতেও কিন্তু নদের চাঁদ প্রস্তুত। সাধু তাকে শিষ্য বানিয়ে নেয়। শুরু হয় নদের চাঁদের আসল তান্ত্রিক হয়ে ওঠার গল্প। যে সারাক্ষণ সাধুর সেবা করত। সাধু থেকে আস্তে আস্তে অনেক কঠিন কঠিন তন্ত্রমন্ত্র সে শিখতে থাকে। এইভাবে দীর্ঘ 6 বছরেরও বেশি সময় সে সাধনা করে অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা পুঁজি করে সে হয়ে ওঠে একজন পরিণত তান্ত্রিক। এর কিছুদিন পর নদের চাঁদ তার গুরুকে বলেন এবার সে বাড়িতে ফেরত যেতে চায়। সাধুও তাতে না করলেন না, বললেন আমাকে গুরু দক্ষিণা দিবি না নদের চাঁদ? নদের চাঁদ বলল, বলেন আপনি কি গুরু দক্ষিণা চান? তখন সাধু নরম সুরে বলল, আমার কিছুই চাই না, শুধু তোকে যে শিক্ষাটা দিয়েছি তা খারাপ কাজে ব্যবহার করবি না, এটাই হবে আমার গুরু দক্ষিণা। তখন নদের চাঁদ তার গুরুকে কথা দেয়। এরপর সে বেরিয়ে পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে। আসার পথে পুরোহিতের সাথেও সে দেখা করে। তবে সেখানে গিয়ে জীবিত অবস্থায় তার সাথে দেখা হয়নি, কেননা পুরোহিত কিন্তু জীবিত ছিল না। পুরোহিতকে যেখানে শেষকৃত্য করা হয়েছিল সেখানে মঠ তৈরি করা হয়েছে। মূলত সে সেখানে গিয়ে জানতে পারে পুরোহিত কয়েক বছর হলো মারা গিয়েছে। সেই মঠের কাছে গিয়ে সে প্রণাম করে। এরপর সে আবার হাঁটতে শুরু করে। একটা সময় এসে সে নিজ বাড়িতে পৌঁছায়। তখন তো এত দ্রুত আসা যাওয়ার ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটেই আসতে হতো। দীর্ঘ পথ পায়ে হেঁটেই অতিক্রম করতে হতো। বেশ অনেকদিন পর বাড়িতে এসেছে, সবকিছু কেমন যেন অচেনা হয়ে গেছে। বাড়িতে এসে দেখে তার মা বেশ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। এতদিন পরে ছেলেকে দেখতে পেয়ে মা তো সুস্থ হয়ে ওঠে। নদের চাঁদ বাড়িতে থাকতে শুরু করে। সে তো বিভিন্ন ধরনের কাজ শিখেছে। হাটে বাজারে গিয়েও কিন্তু অনেক সময় খেলা দেখানো যায়, রোজগার করা যায়। আর জিন ভূত তাড়ানো সে তো শিখেছেই। এসব করে তো দিন চলে যাবে, এটাই তো তার উদ্দেশ্য ছিল। তো এভাবে বিভিন্ন হাটে হাটে জাদু দেখিয়ে বেড়ায় সে। লোকে চাল ডাল টাকা পয়সা দেয়, এগুলো দিয়ে চলে যায় তাদের সংসার। একদিন তার মা বলল, বাবারে আমার বয়স হয়েছে, এবার তুই বিয়ে কর। মায়ের কথায় নদের চাঁদ না করলো না। সে বিয়ে করলো। পাশের গ্রামে একটা মেয়ের সাথেই তার বিয়ে হয়। ভালোই চলছিল তাদের দিন। একদিন সকালে নদের চাঁদ হাটে যাবেন জাদু দেখাতে। তার স্ত্রী তাকে বলল, আচ্ছা বলো তো, সত্যি সত্যি তুমি কি জাদু পারো নাকি ভণ্ডামি করো? এরকম তো কত ভণ্ডই আছে আশেপাশে। আসলে তার স্ত্রী কিন্তু মজার ছলেই বলেছিল কথাটা, কিন্তু নদের চাঁদের কাছে কথাটা কাটার মতো শরীরে বিঁধে যায়। এতদিন সাধনা করেছে, কত কিছু করেছে, আর তার স্ত্রী নাকি বলে এই কথা। তখন সে বলে, তোমার বিশ্বাস হয় না বুঝি? ঠিক আছে, হাট থেকে আসি, তারপর তোমাকে দেখাবো আমি কি পারি আর না পারি। বিকেলে হাট থেকে এসে তার স্ত্রীকে বলে, 2টা গ্লাসে পানি দাও। তার স্ত্রী নিয়ে আসলো পানি ভরা 2টি গ্লাস। এরপর নদের চাঁদ চোখ বন্ধ করে কি সব জানি পড়তে লাগলো। প্রায় 2 থেকে 3 মিনিট পর 2টি গ্লাসে ফু দিলেন। তার স্ত্রীকে বলল, আমি এখানে শুয়ে পড়ব, তারপর এই গ্লাসের পানি আমার গায়ে ছিটিয়ে দিবা, তখন আমি কুমির হয়ে যাব। তোমার দেখা শেষে অন্য গ্লাসের পানি ছিটিয়ে দিবা, তখন আমি মানুষ হয়ে যাব। এই কথা শুনে তার স্ত্রী হাসি থামাতে পারলো না। সে তাচ্ছিল্যের সুরে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর নদের চাঁদ শুয়ে পড়লে তার স্ত্রী জল বা পানি দিয়ে দেয় তার গায়ে। যেই গ্লাসের পানিটা দেওয়ার কথা ছিল, সাথে সাথে সে বিশাল এক কুমিরে পরিণত হয়। এটা দেখে তার স্ত্রী মারাত্মক ভয় পেয়ে যায়, কারণ এটা তো সে আশা করেনি। ভয় পেয়ে চিৎকার দিয়ে দেয় এক দৌড়। দৌড় দিলে তখন যেটা হয় সেটা হচ্ছে, সে কিন্তু আরেকটা গ্লাস নিচে রেখে দিয়েছিল। তার পায়ের সাথে আঘাত লেগে নাকি সেই গ্লাসের পানিটা পড়ে যায়। সে অন্য ঘরে গিয়ে দরজা আটকে দিয়ে বসে থাকে, আর সেই পানির ছিটে ফোঁটা ওই কুমিরটার গায়ে লাগে। যেখানে যেখানে লাগে ওখানে ওখানে নাকি মানুষের শরীরের মতো হয়ে গিয়েছিল। তবে বাকি যেই অংশটা ছিল শরীরের, সেটা পুরোটাই ছিল কুমিরের মতো। এভাবে ঘর থেকে উঠোনে চলে আসে নদের চাঁদ।
তার মা বাড়িতে ছিল না। তার মা বাড়িতে আসলে উঠানে কুমির দেখে দেয় এক চিৎকার। ওইদিকে ঘর থেকে তার বৌমা বলছে, মা ওটা আপনার ছেলে। এরপর সব ঘটনা খুলে বলে তার মাকে। মা তো শুনে কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে। হঠাৎ নদের চাঁদ নদীর দিকে চলতে শুরু করে। পেছনে পেছনে তার মাও যাচ্ছে আর বলছে, যাস নে বাবা, যাস নে। কিন্তু কুমিরটি কিছু না শুনে পানিতে নেমে পড়ে আর দেয় একটা ডুব। আর তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। মা এবং স্ত্রী কাঁদতে কাঁদতে এই যেই নদীর পাড়টা রয়েছে, এই নদীর পাড়েই বসে থাকে সারা রাত। তাদের গ্রামের 2 গ্রাম পর একটা লোক ছিল, সেও নাকি একটা সময় জাদুবিদ্যায় পারদর্শী ছিল, কিন্তু বয়সের জন্য সে এখন আর চর্চা করে না। নদের চাঁদের মা সকালে তার কাছে ছুটে যান এবং সব কিছু খুলে বলেন। তখন সেই বৃদ্ধ লোকটি বলে, আমি যাব তোমাদের বাড়ি। দুপুরের দিকে বৃদ্ধ একটা ব্যাগে কিছু উপকরণ নিয়ে রওনা হয় নদের চাঁদের বাড়ির উদ্দেশ্যে। সে বাড়িতে গিয়ে সোজা নদীর পাড়ে চলে যায়, গিয়ে একটা গোল বৃত্ত করে সামনে আগুন জ্বালায়। কিছুক্ষণ তন্ত্রমন্ত্র পড়ে আগুনে ফু দেয়। একটু পরে আগুন থেকে একটা ছায়ার মতো অবয়ব দেখা যায়। সে অবয়বটিকে আদেশ দেয় নদের চাঁদের খবর এনে দিতে। অবয়বটি নদীর দিকে কিছুটা গেল। তখন হঠাৎ পানিতে চক্কর শুরু হয়ে গেল, অর্থাৎ পানিতে একটা ঘূর্ণিপাক সৃষ্টি হলো। একটু পর সব নিরিবিলি। এভাবে ঘন্টাখানেক পর একইভাবে আবার পানিতে এই ঘূর্ণিপাক সৃষ্টি হলো। আর অবয়বটি ভেসে ভেসে বৃদ্ধার কাছে এসে কি সব যেন বলল। এরপর আবার ওই অবয়বটি বাতাসে মিলিয়ে গেল। সবকিছু কিন্তু কিছুটা দূর থেকে দেখছিল নদের চাঁদের মা এবং তার স্ত্রী। সেই বৃদ্ধ লোকটি মাথা নেড়ে কাছে আসতে ইশারা করলো নদের চাঁদের মা এবং তার স্ত্রীকে। তারা যখন কাছে এলো তখন বৃদ্ধ লোকটি হতাশা নিয়ে বলল, আমার হাতে আর কিছুই করার নাই। আমি আমার জিন দ্বারা যতটুকু জেনেছি যে তোমার ছেলে ক্ষুধার তাড়নায় এমন কিছু খাবার খেয়েছে যেটা আসলে কুমিরে খায়, কিন্তু সে তো আসলে কুমির না। আর এই কারণেই তাকে আর কখনোই মানুষ করে তোলা যাবে না। সে এখন পরিপূর্ণ কুমির হিসাবেই রয়ে যাবে। তবে এই ঘাটের কাছে এসে তুমি যদি তোমার ছেলেকে ডাক দাও নদের চাঁদ বলে, সে সাড়া দিবে। এই কথা শুনে তার মা কেঁদে ওঠে। তার একমাত্র ছেলেকে এই রূপে দেখতে হবে। এভাবে তার মা যতদিন জীবিত ছিলেন রোজ 3 বেলা নাকি নদের পাড়ে দাঁড়িয়ে ডাক দিয়ে চলে আসতো নদের চাঁদ। তাকে খাবার দিতেন মা। খাওয়া শেষে আবার পানিতে ডুব দিতেন নদের চাঁদ। একদিন নদীর চরে শুয়েছিল নদের চাঁদ। তখন নদী দিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে একটা পালতোলা নৌকা যাচ্ছিল। সেখানে কিছু ইংরেজ বণিক ছিল। হঠাৎ করে কুমির দেখতে পেয়ে বন্দুক দিয়ে গুলি করে ফেলে ওই কুমির রূপী নদের চাঁদকে। এভাবেই নদের চাঁদের মৃত্যু হয়। প্রিয় লিসেনার্স, এতক্ষণ তো বহুল প্রচলিত একটা লোককাহিনী আপনাদেরকে বললাম। কাহিনীর শেষ অংশে কিন্তু বিভিন্ন ধরনের কথা রয়েছে। কেউ কেউ বলে যে ওই গ্রামের একজন নদের চাঁদের ওস্তাদের সাথে গিয়ে দেখা করে, সেই ওস্তাদ আসে, কিন্তু এরপর আর কোনো লাভ হয়নি। এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু প্রচলিত রয়েছে। এক একজন এক এক রকম ভাবে বলে, এটা সেভাবেই মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। তবে যেই কথাটি বলতে চাই এই নদের চাঁদের ঘটনাকে কেন্দ্র করে, আসলে এটা সম্ভব কিনা, এটা হয় কিনা, আসলে এটা সম্ভব, এটা হতে পারে। আফ্রিকাতে কিন্তু এখনও অনেক ধরনের জাদুবিদ্যা রয়েছে, যেই জাদুর মাধ্যমে মানুষ সম্পূর্ণ ভিন্ন একটি প্রাণীতে রূপান্তরিত হতে পারে। জিনেরা যেরকম তারা তাদের আকৃতি পরিবর্তন করে অন্য একটি প্রাণীতে রূপান্তরিত হতে পারে, ঠিক তেমনি এমন কিছু জাদুবিদ্যা রয়েছে, এমন কিছু তন্ত্রমন্ত্র রয়েছে, এমন কিছু সাধনা রয়েছে যার মাধ্যমে মানুষও এমন বিরল কিছু ক্ষমতার অধিকারী হতে পারে। তবে সেটা অবশ্যই ব্যতিক্রমী পদ্ধতিতে, অর্থাৎ জাদু বা তন্ত্রমন্ত্রের মাধ্যমে। আফ্রিকাতে কিন্তু খেলার মাঠে আকাশ থেকে বিনা মেঘে বজ্রপাত ঘটানোর মতো বিষয়ও কিন্তু আমরা দেখতে পাই। ইউটিউবেও কিন্তু এরকম অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন। আসলে সেখানে অনেক ধরনের জাদুবিদ্যা প্রচলিত রয়েছে। আর একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে এই যে কামরূপ কামাখ্যা,
সেখানে যে মায়াং নামে যে অঞ্চলটা রয়েছে, ওখানে একটা বিশেষ অঞ্চল রয়েছে। সেখানে কিন্তু কেউ কোনো ক্যামেরা নিয়ে যেতে পারে না। অনেকে বলেন যে সেখান থেকে ভিডিও করে এসেছি। আসলে অরিজিনাল যে জায়গাটা, এই জায়গাতে এখন পর্যন্ত কেউ ভিডিও ক্যামেরা নিয়ে যেতে পারেনি। তবে ওখানে অনেক লোক গিয়েছে, এটা সত্য। সেখানে অনেক লোক গিয়েছে, ঘুরে এসেছে। মজার একটা বিষয় হচ্ছে, ওখানে যাওয়ার পর ওখানে যেই বিষয়গুলো দেখেছে, যেই অভিজ্ঞতা অর্জন করেছে, যখনই ওই এরিয়াটা পার হয়ে লোকালয়ে চলে আসে, ওখানে এমন কিছু বিষয় যেগুলো গোপন বিষয়, এগুলো মাথা থেকে একদম হারিয়ে যায়। অন্য সব কিছু মনে থাকলেও এগুলো আর মনে থাকে না। এই জিনিসগুলো একদমই সে স্মরণ করতে পারে না। অন্যান্য বিষয়গুলো সে স্মরণ করতে পারে, কিন্তু মূল যেই গোপন বিষয়গুলো সেগুলো আর স্মরণ করতে পারে না। বিশেষ করে যারা ট্যুরিস্ট হিসাবে সেখানে কেউ যায় সেক্ষেত্রে। তবে অধিকাংশ ট্যুরিস্টই আসল জায়গায় নাকি যেতে পারে না। অনেক যারা কন্টেন্ট ক্রিয়েশন করে এরকম ব্যক্তিবর্গ আছেন, তারাও সেখানে গিয়েছেন, তবে আসল জায়গায় কেউই যেতে পারেননি বলেই ওই এলাকার বাসিন্দারা দাবি করে থাকেন। কেননা আসল জায়গায় এমন এক অদৃশ্য মায়াজাল সৃষ্টি করা আছে, যে মায়াজাল আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। ভবিষ্যতেও কে পারবে, এটাও আসলে আমরা আশা করব কি করব না, সেটাও আসলে বলতে পারি না। আমি দেখেছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই ওই এলাকায় গিয়েছেন, তারা ওই মায়াং অঞ্চলে গিয়েছেন, অনেকের সাথে কথা বলেছেন, কিন্তু আসল যে অঞ্চলটা, ওই অঞ্চলে কিন্তু কোনো অটোরিকশা বা এই টাইপের কোনো জিনিস কিন্তু চলে না। সেখানে পাহাড়ি পথে সম্পূর্ণটা পথ পায়ে হেঁটে যেতে হয়। সেখানে নাকি এখনও বিদ্যুতের সংযোগ লাগেইনি। ওই জায়গাটা সম্পূর্ণরূপে আলাদা। হ্যাঁ, ওখানকার লোকজন তারা বাইরে আসে, কথা বলে, আবার চলে যায়। এমনটা না যে ওখানে কেউ যায় না, বিষয়টা কিন্তু এরকম না। ওটা বিচ্ছিন্ন কোনো জায়গা না। তবে ওখানে যারা থাকেন বা ওখানে যারা যান, ওখানকার লোকদের চালচলন, তাদের যেই রীতিনীতি সম্পূর্ণরূপে আলাদা। এই জন্যই ওখানে যাবার পর তাদের যেই বিষয়গুলো মানুষজন দেখে থাকেন, ওই জায়গাটা পার হয়ে যখন আবার লোকালয়ে চলে আসেন, তখন সেই কথাগুলো আর মনে থাকে না, অন্যান্য বিষয়গুলো মনে থাকে। কেউ কেউ তো আবার এটাও বলেন যে ওখান থেকে ফিরে আসার পর সে পথও ভুলে যায়। শুধু তাই না, ওখানে যা যা ঘটেছে সবই নাকি ভুলে যায়, কিছুই মনে থাকে না। আবার কেউ কেউ বলেছেন না, কিছু কিছু বিষয় মনে থাকে, শুধু ওই জাদু সংক্রান্ত বিষয়গুলো মনে থাকে না। তবে যারা ওখানে গিয়ে সিদ্ধি অর্জন করেছেন, জাদুবিদ্যা শিক্ষা করেছেন, তাদের আবার এগুলো মনে থাকে। কিন্তু যারা ট্যুরিস্ট হিসাবে সেখানে যান বা এমনি ঘুরতে গিয়েছেন, তারা কিন্তু এগুলোর মনে করতে পারেন না। আরও একটা বিষয় শোনা যায় যে ওখানে যাবার পর যদি কারো শিষ্যত্ব কেউ গ্রহণ করে, সেই গুরু যদি তাকে অনুমতি না দেন, তাহলে ওই এলাকা ছেড়ে সে বের হতে পারে না। গোলক ধাঁধার মতো সে শুধুই ঘুরতে থাকে ওখানে। এমন অনেক ঘটনাই কিন্তু শোনা যায় যে ওখান থেকে যারা ফেরত এসেছেন, তারা স্বাভাবিক পদ্ধতিতে ফেরত আসেননি। গুরুর কাছ থেকে দীক্ষা নেবার পর, গুরুর অনুমতি নেবার পর, গুরু গাছে বা কোনো একটা পাহাড়ের কোনো একটা জায়গায় বসতে বলেছেন, চোখ বন্ধ করে রাখতে বলেছেন। এরপর দেখা গিয়েছে সে চোখ খুলেছে, সে তার বাড়িতে। এরকম ঘটনা কিন্তু ঘটে। এই নদের চাঁদের ঘটনার ক্ষেত্রেও কিন্তু এরকম শোনা যায় যে নদের চাঁদ এরকম চোখ বন্ধ করেছিল, চলে এসেছে তার গ্রামে, এই মধুমতি নদীর তীরে তার গ্রামে। এরকম কথাও কিন্তু শোনা যায়। আসলে অনেক কথাই শোনা যায়, তবে মূল বিষয়টা ছিল যে আদতে এটা হতে পারে কি পারে না এটা। তবে যতটুকু আমি জেনেছি যে এটা হতে পারে, এটা সম্ভব। তবে এর জন্য অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন তন্ত্র মন্ত্র জানা সাধকের সান্নিধ্য প্রয়োজন হয়। তা বর্তমানে খুব কম লোকেরই জানা রয়েছে। আফ্রিকাতে এখন কিছু কিছু দেখা যায়। এটা এমনও হয় যে কোনো মানুষকে অর্ধেক প্রাণীতে পরিণত করে ফেলেছে, কোমর থেকে নিচের অংশ ঘোড়া, গরু বা ছাগলের মতো করে ফেলেছে, এমনও কিন্তু দেখা যায়। আবার অনেক সময় দেখা গিয়েছে কোনো মানুষকে পুরোপুরি ভিন্ন একটা প্রাণীতে রূপান্তরিত করে ফেলেছে। এটাও কিন্তু হয়েছে আফ্রিকাতে, এটা দেখা যায়। কিন্তু যখন অন্য প্রাণীতে রূপান্তরিত করা হয়, তখন তারা বলেন যে এটা ওই ব্যক্তি, কিন্তু
দেখে কিন্তু কোনোভাবে মনে হবে না যে এটা দেখে মনে হবে যে এটা তো ওই প্রাণীটাই। কোনোভাবেই মানুষ থেকে এটা রূপান্তরিত হয়েছে এটা আসলে বোঝা যাবে না। তবে এই বিদ্যাটা খুবই গোপন একটা বিদ্যা। হতে পারে নদের চাঁদ এই বিদ্যাটাই শিক্ষা গ্রহণ করে এসেছিলেন, কিন্তু এখানে তার স্ত্রীর ভুলের কারণে নদের চাঁদ একটা বিপদে পড়ে গিয়েছিল। এই লোককাহিনী বিভিন্নভাবেই আমরা শুনে থাকি। তবে মায়াং সম্পর্কে যতটুকু জানলাম আর যতটুকু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, মূলত এই শেষ অংশের কথাগুলো বলার জন্যই এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা। ধন্যবাদ জানাচ্ছি মিকাইল আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি যারা বিশেষ করে যিনি এই ঘটনাটা পাঠানোর জন্য সহযোগিতা করেছেন ইকবাল ভাইকে। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো এপিসোডটি মনোযোগ দিয়ে শুনেছেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আফনান্স বি ইউটিউব চ্যানেলে উই আর উইথ টুয়েসডের নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। যিনি পাঠিয়েছেন রাজন ভাই, তিনি আপনারা আমাদের ঈদে তার ব্যাপারে তার ঘটনা, আপনারা ঈদে তার ঘটনা শুনেছিলেন এবং তিনি আমাদেরকে আরেকটি ঘটনা পাঠিয়েছেন। তো যেই ঘটনা তিনি পাঠিয়েছেন সেটা খুব বেশি দিন পুরাতন নয়, গত 2 বছর আগে শুরু হয়েছিল যার সাথে ঘটনাটি ঘটে। সেটা হচ্ছে তার স্কুল ফ্রেন্ড 9-এ। তো ছোটবেলা থেকেই সে অনেকটা দুরন্ত স্বভাবের ছিল। রাত নেই দিন নেই, ইচ্ছা হলে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়তো, বাইরে ঘুরতো, কখনো বা আড্ডায়, কখনো বা গ্রাম কিংবা শহরের মেলায়। ঘটনাটা ঘটে যখন ওর চেহারা এবং শারীরিক গঠন দেখে অনেকটাই অবাক হয় এবং কেন এরকম স্বাস্থ্যহীনতা আর মন মরা থাকে এটা আগে কখনো ওকে দেখে বোঝা যায়নি। বাইরে বেরোতে চাইতো না এবং সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো। যাই হোক, 2019 সালে ওনাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ঘটনাটি তিনি জানিয়েছিল। সে জামালপুরেই কোন একটা কলেজে পড়ালেখা করত, নামটা রাজন ভাই উল্লেখ করছেন না। আসলে জামালপুরের সাথে আমি খুবই আমার মন থেকে আমি খুব জড়িত। জামালপুরে অনেক ভালো ভালো সময় আমার কেটেছে। যাই হোক, ঘটনাটা চলে যাই। ঘটনা শুরুর একদিনে ওনাদের দাদির বাড়িতে থাকেন। দাদির বাড়ি থেকে দাওয়াত খেয়ে জামালপুরে নিজেদের বাসায় আসার পর থেকে শুরু হয় তাণ্ডব। তার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে গ্রামে যেতে হয়েছিল তাদের। সালটা ছিল ডিসেম্বর 2017। ওর ভাইয়ের বিয়ের পর কোণে উঠে আনার পর দিন পার্সোনাল কিছু কারণবশত নাইম শহরে তাদের বাসায় ব্যাক করে। তাদের বাবা মা ভাই গ্রামেই থেকে যায় কিছুদিনের জন্য। তাদের গ্রাম থেকে শহরে আসতে হলে সিএনজিতে করে আসতে হয়। সেদিন সিএনজি পাওয়ায় দেরি হবার কারণে শহরে পৌঁছাতে তার প্রায় রাত 12:30 মতো বেজে যায়। জামালপুরে রাত 12:30 মানে তখন সবকিছু প্রায় নিস্তব্ধ, এটা সত্য কথা। মাঝে মধ্যে 2-1টা ট্রাক, বাস কিংবা সিএনজি পারাপারের শব্দ পাওয়া যায়। কখনো মধ্যরাতে ভাড়া চালানো রিক্সার বেলের টুমটুম শব্দ পাওয়া যায়। এবং আমি যেহেতু জামালপুরে এসে তিনি বলেছেন যে হ্যাঁ, অবশ্যই পরিবেশটা একদম থমথমে থাকে রাত 10টার পরে। এবং আমি খুব ভালো ভালো জায়গায় যেমন ঝিনাই ব্রিজ এবং এসব জায়গায় আমি গিয়েছিলাম। যাই হোক, এটা আমি পরে বলছি। সিএনজি থেকে নেমে এসে বাসার দিকে হাঁটা দেয়। রিক্সা পায়নি সে এত রাতে এবং সিএনজিওয়ালা বলেছিল ওইদিকে ভাই পুরো রাস্তা ভাঙা প্রচুর, গেলেও খালি সিএনজি নিয়ে ফিরতে হবে, আপনি এখানেই নেমে পড়েন, লাগলে ভাড়া 30 টাকা কম দেন। উপায়ন্ত না হয়ে সে বোর্ডগড় নামক শহরের ভেতরে একটা এলাকায় নেমে যায়। শীতকাল ছিল এবং ওর গায়ের জ্যাকেট ভেদ করে যেন বাতাস ঢুকছিল শরীর ছুঁয়ে। তার উপর আবার ফাঁকা রাস্তা। যাই হোক, সে খানিকটা ভয় পেতে লাগলো। ভয়টা অশরীরী কিছু টাইপের না, ছোটকাল থেকে সে এসব বিষয়ে খুব কম বিশ্বাসী। সে কুকুর ভয় পেতে লাগলো। এত রাতে কুকুর দেখলেই তাড়া করবে আর কুকুরের সাথে দৌড়ে পারা কোনো মামুলি কথা নাই। ভয় এড়াতে সে কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে আপন মনে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে একটা সময় হুট করে সে তার ঘাড়ে লোমশ কিছু একটা স্পর্শ অনুভব করে। চমকে উঠে সে পিছনে ফিরে তাকায়, কিন্তু মোবাইলের আলোতে দূর পর্যন্ত যে কুয়াশা ছাড়া কিছুই খুঁজে পাচ্ছিল না। ল্যাম্পপোস্টের আলোতেও সব যে আলো যে খুব অনেক ছিল সেটাও না। আর ওই জায়গাটার জামালপুরে একটা বিশেষ আমি দেখেছি যে এখানে ল্যাম্পপোস্টের শহরটা খুব বেশি উন্নত না। আমি আগে যখন দেখেছি উনিও বলেছেন সেটা, এবং প্রত্যেক সড়কে ল্যাম্পপোস্ট আছে কিন্তু সবসময় সেটা জ্বলে না। তো লিটারালি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তাকে হাঁটতে হচ্ছিল। তো মনের ভুল ধরে নিয়ে এসে ব্যাপারটার থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এসে হাঁটার গতি বাড়িয়ে দেয়। তো বাসায় আসতে আসতে অনেকটা 15 মিনিটের সময় মতো লেগে যায়।
সে বাড়ির গেটে এসে দারোয়ানকে ডেকে গেট খুলে দিতে বলে। দারোয়ান গেট খুলে দিতেই সে উপরে উঠে 2 তলার তাদের বাসায় চলে আসে। বাড়িটা তাদের নিজেদের 3 তলা বিল্ডিং। ফ্রেশ হয়ে ভাত রান্না ডিম ভাজি করে খেয়ে বিছানায় শুয়ে মোবাইল চালাতে শুরু করে। জার্নির কারণে ক্লান্তির জন্য খুব তাড়াতাড়ি তার তন্দ্রাভাবটা চলে আসে। এর কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে দরজার ঠকঠকানি শব্দ হয়। শীতের কারণে সে উঠে না গিয়ে রুম থেকেই জিজ্ঞেস করে, কে? রাকিব চাচা নাকি? ওদের দারুণের নাম ছিল রাকিব। মনে মনে ভাবছিল এত রাতে কি নাকি কলিং বেল না চেপে আত্মাধিক মানে দরজা টোকা দিচ্ছে, কাহিনী কি? তো মোবাইলের স্ক্রিনে তাকাতে সে দেখে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো হয়েছে তিনি ঘুমিয়েছে, অথচ তার মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। যাই হোক, ক্লান্তিতে থাকলে এরকম হয়তো ভুল হতে পারে বা হরহামেশাই হয়। তাহলে উনি ভিতর থেকে জিজ্ঞেস করেন, চাচা কিছু লাগবে? তো ওই পাশ থেকে কথা আসছে না। তিনি বলেন, কথা বলছেন না কেন? শুধু দরজা ঠকঠক করে যাচ্ছে ওই পাশ থেকে। তো বিরক্ত হয়ে সে উঠে এসে দরজা খুলে দেয়, কিন্তু ওপাশে সে কাউকেই দেখে না। দরজা খুলতে সে খানিকটা গরম বাতাস স্পর্শ অনুভব করে তার শরীরে ভেদ করে ঘরের ভিতরে গিয়ে উধাও হয়ে যায়। দরজা লাগিয়ে সে নিচে যায় দারোয়ানের কাছে, গিয়ে বলে, চাচা আপনি আমাকে ডাকলেন না একটু আগে? দারোয়ান বলে, কই বাবা, না তো, আমি তো প্রায় ঘুমিয়েছিলাম, চোখ লাগা লাগা ভাব। তাই আপনার সঙ্গে যে পোলারা আইছিল ওরে দেখলাম গেট দিয়া ভেতরে চলে গেল, আমি গেট খুলে দিলাম। তো নাইম ভেবাচ্চাকে খেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে, কি বলেন মি? আমি আসলাম বাড়িতে একা, আমার সঙ্গে কাকে দেখলেন আপনি? ঘুমে ধরলে ঘুমায় পড়েন, এমন আবল তাবল কথা বলেন কেন? আমি বাসায় এমনিতেই আমি বাসায় একা, তার উপর বলতেছেন ভয় দেখাই না কথাবার্তা। তো দারোয়ান জানায়, ভাই 5 বছর ধরে তোমাদের বাসায় দারোয়ানের কাজ করতেছি, কোনোদিন আমি মানুষ দেখতে ভুল করছি এমন হয়েছে? রাইতের ডিউটি আমি করি প্রত্যেক দিন। আমার ঘুম পাইলেও ঘুমরে কেমনে কাবু করার লাগে সেটা আমি আমার থেকে ভালো। তুমি কি পারবা বাবা? আমি স্পষ্ট দেখছি তোমার পিছে পিছে একটা খাটো করে কালো পোলা হাইটাইতেছিল, তোমার থেকে 1-1.5 হাত দূরে হাঁটতেছিল। আমি ভাবছি তুমি গ্রাম থেকে ফিরছো, সঙ্গে মনে হয় এখানে কোনো ভাইটাই আইছে তোমার সাথে থাকতে। তুমি গেট দিয়ে ঢুকে গেলা, কিন্তু সেই পোলা পিছের দিকে হাইটা চলে গেল। তোমার যাওয়ার কিছুক্ষণ পর সেই পোলা ফিরে আইসা আমার এগুলো, চাচা একটু গেটটা খুলেন, আমি নাইমের কাকাতো ভাই, ভুল করে রাস্তায় এক দোকানে ব্যাগ ফেলে আইছিলাম, ওইটা নিতে গেছিলাম তখন। এরপর আমি আর কিছু না ভেবে গেটটা খুলে দেই, কারণ ওর হাতে আসলে একটা ব্যাগ আছিল। মনে হয় আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল তোমার জিজ্ঞাসা করে গেটটা খুলে দেওয়া। নাইম সাথে সাথে বাড়ি তোর বাবার কাছে ফোন দিয়ে বলে, আব্বু রাকিব চাচা মনে হয় নেশা টেশা করছে, শোনো কি আবল তাবল কথা বলতেছে। সে দারোয়ানের কাছে ফোন দেয় এবং দারোয়ান সব বলে যে এই দেখেছে সে। পরে নাইমের বাবা দারোয়ানকে বলে, গেটে তালা লাগাও, তালা মেরে নাইমকে নিয়ে বাড়ির আশেপাশের ছাদে খুঁজে দেখো, ওর সাথে কেউ যায়নি এই বাড়ি থেকে। ফাঁকা বাড়ি শেষে না চুরি ডাকাতি করে বসে কেউ। তারা দুজন খুঁজতে শুরু করে বাড়ির এই পাশ থেকে ওপাশ। অনেকক্ষণ খোঁজার পর কাউকে না পেয়ে নাইম বেশ রেগে গিয়ে চাচাকে ধমক দিয়ে বলে, আরে মিয়া বুঝছি আপনার ঘুম পাইছে, নয়তো উল্টাপাল্টা খাইছেন, জান গিয়ে ঘুমান। ঘুমের করে কি নাকি দেখছেন, আমার পেছন পেছন কে হয়ে আসলে আমি বুঝবো না? আমি পাগল নাকি? মাথা মোটা। যাই হোক, বেশি কথা না বলে এসে রুমে চলে আসে এবং শুয়ে পড়ে। রাত প্রায় 3টার দিকে আবারও তার ঘুম ভাঙে হঠাৎ করেই। বাথরুমে যায়, ফেরার পথে কিচেন থেকে সে একটা শব্দ শুনতে পায়। ময়লা রাখার বালতির উপর মুরগি উঠে পা দিয়ে খোঁচালে যেমন শব্দ হয় ঠিক তেমন। মানে তার মনে হচ্ছিল ময়লার বালতিতে কিছু একটা হাতাহাতি করছে। সে ধূপ করে এসে কিচেনের লাইটটা জ্বালিয়ে দেয়, দেখে কেউ নাই। ময়লার বালতিটা যেমন ছিল তেমনই আছে। খানিকটা ভয় পায় সে, কারণ তার দরজায় নখ, দারোয়ানের কথা বলাগুলো তিনি ভয় পাচ্ছিল। তারপর আবার কিচেনে সব শব্দ। পরদিন সে তার এক বন্ধুকে বাসায় এনে বলে, কয়টা দিন থাক, আমি পরশুদিনই আবার গ্রামে চলে যাব। এসেছিলাম একটা জরুরি কাজে, একা বাসায় ভাল লাগে না, সময় কাটে না, তাই তোকে আনলাম। রাতে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে পড়ে। ওর বন্ধু সিগারেট ধরাতে চলে। নাইম বলে, ভাই বারান্দায় যা, আমার শ্বাসকষ্ট হয় তামাক পোড়া গন্ধে। ওর বন্ধু বারান্দায় যায় সিগারেট ফুঁকতে। যাওয়ার প্রায় 2-3 মিনিট পর সে চেঁচামেচি করে রুমে চলে আসে। নাইম জিজ্ঞেস করে, কিরে তোর কি হলো, এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন এত রাতে? ঘুমাইতে দে তো ভাই, সকাল সকাল উঠা লাগবে আমার। ওরে বন্ধু হলে, আরে রাখ তোর ঘুম, আমার বাসায় রেখে আয়, এখানে থাকা সম্ভব না ভাই, মাফ কর। তুই আমাকে কেমনে এখানে, তুই থাকিস কেমনে এখানে? নাইম জিজ্ঞেস করে, মানে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে আর তুই বলছিস এখানে থাকা যাবে না? কি হয়েছে সেটা বলবি তো আগে নাকি? সেটা বলে আমি সিগারেট ফুঁকতে ফুঁকতে বাইরে দিকে সেদিক তাকাচ্ছিলাম। এক সময় তোদের বিল্ডিং এর সামনে ছাদের উপরে একটা কালো বেটে লোককে হাত দেখতে পাই। ছাদের উপর বসে রেলিং এ পা দুলিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চোখ কচলে আবারও তাকাতেই দেখি কিচ্ছু নেই সেখানে। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ভেতরে ঢুকতে যাব, ঠিক
ভেতরে ঢুকতে যাব ঠিক করার পরপরই দেখি তোদের বাড়ির সামনে বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছে বেটে লোকটা। এক হাতে একটা থলের মতো ছিল। আবছা আলোয় দেখতে পাই থলে থেকে চুয়ে চুয়ে কি যেন একটা পড়ছে। লোকটা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে এবং হাতে থাকা থলেটা আমাকে ছুঁড়ে মারে। বারান্দার গ্রিলে সেই থলেটা বাড়ি খেতেই আমার গায়ে রক্ত ছিটে আসে। সাথে সাথে আমি চিৎকার করে রুমের ভেতর ঢুকে পড়ি। নাইম এসব শুনে বলে, কই দেখি রক্ত, কই দেখাতো, কই তোর গায়ে রক্ত নেই তো, এক ফোঁটা রকের ছিটা ফোটাও নাই। ভাই সিগারেট খাচ্ছিস, খা, উল্টা পাল্টা জিনিস, সিগারেটে ভরে ফুকলে তো এসবই দেখবি। ওর বন্ধু এক প্রকার রেগে গিয়ে গালাগাল করতে করতে বলতে থাকে, কথা শোন, তোর সাথে মজা করার মতো বয়স আমাদের কারোরই নাই। যা বলছি আমি মাত্র দেখেছে বলেছি, জানি তুই বিশ্বাস করছিস না, করবিও না। আমি তো তাও রুমে ফিরেছি, তুই হলে এখানে জ্ঞান হারাতে আমি বাজি ধরতে পারি। আসলে ঘটনা কি জানিস, ক্যান্সারের রোগীকে দেখে খুব সহজে ভেবে নেওয়া যায় ক্যান্সারে আবার কেমন আহামরি রোগ। আমি হলে সহজেই কাবু করে নিতাম, কিন্তু রোগটা যার হয়েছে সে জানে যে আল্লাহই জানে যন্ত্রণাটা কিরকম, বাকিরা তা বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা নাই। তেমনি এই বিষয়ে। যাই হোক, তুই থাক তোর বাসায়, আমি ফজরের পরেই ভাই টাটা গুড বাই। তো ফজরের পরে সে বাড়ি থেকে চলে যায়। এদিকে নাইম চিন্তায় পড়ে যায়, ভুল ভাল কমন ঘটনা হলেও তো একসাথে এত কিছু হওয়ার কথা না। আর তাছাড়াও এসব অলৌকিক কিংবা ভৌতিক বিষয়ে ওর বিশ্বাস কোনোদিনই খুব একটা ছিল না। সে অনেকটা কৌতূহল হয়েই তার মাকে সব শেয়ার করে। ওর মা শোনা মাত্রই বকাবকি চিল্লাচিল্লি করে ওকে রাজি করে এক্ষুনি গ্রামে চলে আসতে। উপায় না পেয়ে সে গ্রামে ফিরে যায়। বাড়ি ফেরার পর ওর মা ওকে ইচ্ছে মতো বকাবকি করে, সারাদিন বাইরে ঘুরিস, যখন যেমন চাই করিস, আল্লাহ জানে কিসের উপর পাড়া দিয়েছিস, আল্লাহ জানে কি লেগে গেল আমার ছেলেটার পেছনে। তো নাইম কথাগুলো হালকার উপর নিয়ে ওর আম্মুকে বুঝিয়ে বলে যে আর এসব কিছু না, হিউম্যান ব্রেন ইলিউশন। কিন্তু ওর মা কোনো কথা না শুনে পরের দিন গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের পানি পড়ার একটা তাবিজ দিয়ে বলে, এটা 21 দিন পরে রেখো এবং এই পানিটা খেও। বাড়ি ফিরে নাইম মনে মনে নিজের কাছেই নিজে বলতে থাকে, কি এক জ্বালা রে ভাই, তাবিজ কবজ কেন, নামাজ পড়বো, আল্লাহর কাছে সাহায্য যাবো, তাবিজ কি রে ভাই। যাই হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায়। সকালে ওর ফোন একটা কল আসে রবিউল হসপিটালে। রবিউল ছিল সেই ছেলেটা যাকে সে বাসায় এনেছিল সেদিন ওর সাথে থাকার জন্য। খবরটা ওকে আরেকটা বন্ধু জানায়, অবস্থা খুব খারাপ, 2 হাতের রক কাটা ছিল, আরো অনেক কাহিনী, তুই পারলে আয়। নাইম বাসায় সবাইকে ম্যানেজ করে পরদিন শহরে যায়। রবিউলের জ্ঞান ফিরেছিল তখন। নাইম হসপিটাল রুমে গিয়ে ওকে জিজ্ঞেস করে, কিরে দেখে গেলাম তুই সুস্থ, তুই এখন এই অবস্থা কেন? রবিউল রেগে গিয়ে বলতে শুরু করে, যা হচ্ছে সব তোর কারণে। আমি তোকে বলেছিলাম তোদের বাসায় আমি কিছু দেখেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করিস নাই। আমি বাসায় আসার পর থেকে স্বপ্নে ওই বেটে লোকটাকে দেখা শুরু করি। হসপিটালে আসার আগের রাতে আমার ঘুম ভাঙে, স্বপ্নে তোকে আর ওই বেটে লোকটাকে দেখি। তুই আর আমি রুমে বসে ক্যারাম খেলছিলাম। হঠাৎ তোদের বাথরুম থেকে সেই বেটে লোকটা তোর রুমে এসে আমার দিকে মুখ করে তোর পেছনে দাঁড়িয়ে যায়। আমি হা করে তাকিয়ে আছি, কথা বলতে পারছি না। তুই এদিকে ক্যারামের গুটি নিয়ে ব্যস্ত। আমি তোকে হাতের ইশারা দিয়ে দেখাতে যাব যে নাইম ওখান থেকে সরে যা, তোর পেছনে অদ্ভুত একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বেটে লোকটা খিলখিল করে হাসতে শুরু করে। হাসতে হাসতে ওর বা হাত তুলে আঙ্গুল ছোটের কাছে চেপে ধরে ইশারায় আমাকে চুপ করে যেতে বলে। ওর ডান হাত ছিল দা টাইপের কিছু একটা। বেটে লোকটা তার হাতে রাখা দা দিয়ে তোর মাথায় কোপ দিয়ে মাথা আলাদা করে ফেলে। তুই মেঝেতে ছটফট করতে করতে একসময় নিথর হয়ে যাস। আমি চিৎকার দিয়ে দরজার সামনে চলে আসি বাইরে বেরিয়ে যাবার জন্য, কিন্তু দরজা খুলতে পারছিলাম না। আমি দরজার সামনে অসহায় শিকারের মতো বসে কাঁপা শুরু করে দিয়েছি। আর তখনই বেটে লোকটা তোর নিথর শরীরটা নিয়ে বুকটা চিরে ফেললো এবং আমি কাঁপতে কাঁপতে দেখছি আমার হাত পা কাজ করছে না। খেতে খেতে খানিকটা বেটে লোকটা রক্ত মাখা মুখে আমার দিকে তাকিয়ে বলে, কিরে আমার দিকে নজর দিচ্ছিস কেন? তোর কি খাইতে মন চাচ্ছে নাকি? খাবি নাকি? নে আয় একসাথে খাই। এটা বলে সে তার দিকে আগাতে শুরু করে, মুখের সামনে জোর জবরদস্তি করে কিছু একটা খাওয়ানোর, কিন্তু কোনো মতেই তিনি মুখ খুলছিল না দেখে সে দা দিয়ে তার দিকে কোপ বসিয়ে দিতেই তিনি লাফ দিয়ে উঠে বিছানার উপর। তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে রুম ছেড়ে বেরিয়ে যাবার জন্য দৌড় দিতেই অন্ধকারের মধ্যে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু বানিয়ে বলছি না, আমি স্পষ্ট শুনতে পাই আমার কানে কেউ একজন ফিস ফিস করে বলছিল, কিরে তুই তো খেলি না, আমি তো একাই খাইলাম পুরাটা, তোরটাও খাবো, ওই পরিবারের সবারটা খাবো। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। সকালে আমি নিজেকে দেখি আমি বিছানায় বসে আছি, পাশে মা আপু বসে আছে, টাওয়াল ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। অনুভব করি আমার গা ভীষণ গরম এবং প্রচন্ড রকমের ব্যথা, গায়ে নখের আঁচড়, গলায় 3টা আঙ্গুলের ছাপ। আমি সবাইকে ঘটনা বলি,
তারপর জানিস কি হয়েছিল? কেউ কিছু বিশ্বাস করেনি। উল্টো আমাকে দোষারোপ করছিল যে আমি নাকি বাইরে থেকে নেশা করে এসেছি, মারামারি করে বাসায় ফিরেছি, আমার শরীরে জ্বর আর ক্ষতের দাগ। ফ্রাস্ট্রেটেড হয়ে আর তাদের কথা মানতে না পেরে রুম থেকে উঠে ডাইনিংয়ে চলে আসি। টেবিল থেকে চাকু নিয়ে নিজেই নিজের দু হাতে রক কেটে ফেলি। আসলে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাও তো পেলাম না, উল্টা আমাকেই দোষারোপ যে আমি নিজেই এত খারাপ ঘটনার ভিকটিম। জানি তোর বিশ্বাস হবে না, তোর সাথে যেদিন হবে সেদিন বুঝবি। এগুলো শুনে নাইমের হালকা হালকা বিশ্বাস জন্মাতে থাকে এবং এই বিষয়ে যে একসময় সে ভয় পেতে শুরু করে, কারণ শহর থেকে ফেরার পর ওর সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। ওর ভাষ্যমতে তাবিজটা ছুটে গেছিল বাড়িতে ফেরার পথে, কিন্তু সেটা সে টের পায়নি। দিনকে দিন অবস্থা খারাপের চেয়ে খারাপ হতে শুরু করে। রাতের বেলা হুটহাট ঘুম থেকে উঠে বাইরে চলে যেতে চাইতো তিনি। সবাই মিলে ধরে বেঁধেও যেন তাকে রাখতে পারতো না। তারপর ওকে আবারও সেই গ্রামের হুজুরের কাছে নেওয়া হলে সে আবারও পানি পর ও তাবিজ দিয়ে বলেন, দেখেন অবস্থা তো খুব একটা ভালো ঠেকছে না, আপনি কোনো বড় আলমের কাছে যান, তাবিজ যে কখন ছুটে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এরপর যা হচ্ছিল সব এভাবে ভাঙা করতে থাকে। 2019-এর রমজানে ঈদের পরের ঘটনা। তারা ঈদের জন্য গ্রামে গেছিল। ঈদের দিন রাতে নাইমের চিৎকার ওর বাবার ঘুম ভেঙে যায়। ঘটনাগুলো শুরু হওয়ার পর থেকে ওর সাথে কেউ না কেউ রাতে থাকতো, মানে ওকে একা কোথাও যেতে দিত না বাসার কেউই। ঘুম ভাঙতে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। আগে আমাকে প্রতিদিন যাবাকে যেভাবে হুমকি দিত আজও আমাকে হুমকি দিচ্ছে। ওর বাবাকে শান্ত করে বলে, কি হয়েছে বাবা বল। নাইম বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখলাম কোরবানির গরুর উচ্ছিষ্ট অংশ ডাস্টবিনে ফেলা হচ্ছিল। আমি টয়লেট করতে রাতে বাইরে গেছি। টয়লেট থেকে বের হওয়ার পর আমি শুনতে পাই ডাস্টবিনের ওখান থেকে কিছু একটা চাবাচ্ছে, এরকম আওয়াজ। আমি গিয়ে দেখি বেটে একটা লোক ডাস্টবিনের দুহাত দিয়ে খুঁটিয়ে কিছু খুঁজছে। খানিক বাজে লোকটা ডাস্টবিন থেকে গরুর নাড়ি ভুড়ি বের করে আবার চাবাতে শুরু করে। আমি দাঁত দিতেই সে পেছনে ফিরে আমার দিকে তাকায়। ওর দাঁতগুলো ছিল সূচের মতো ধারালো। দাঁতের ফাঁকে গরুর ভুঁড়ি ঝুলছিল। দুই হাত আর দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। একসময় কি যেন হলো, বিরক্তি বোধ করে হাত থেকে সেগুলো ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বলে, না রে, তুই চিন্তা করিস না, তোর মরা দাদার কবরে ঢুকে ওরেকে খেয়ে ফেলবো। তোর বন্ধুরে কেমনে খাবো জানিস? বেটা ইঁদুরের বাচ্চা ভয়ে বাড়ি ছাড়ে না, আবার হুজুর দেখায় তাবিজ নেয়। বের হোক খালি একদিন, রাস্তায় একলা দেখলেই ওর দেহ আলাদা করে ফেলবো। তো ওই দিন উনি বলছে, মানে বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে তিনি অমনি দৌড় দেয়। তো ওই দিন তার খুব, এটা একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, যে ওই দিন ওখানে খুব ক্ষুধা পাচ্ছিল এবং তাদের জন্য উনি বলছিলেন যে তোদের জন্য আমার খাবার হারাইছিলাম আমি। এটা বলে বেটে লোকটা এক হাতে গরুর নাড়ি ভুড়ি উঠে আবার তার দিকে এগোতে শুরু করে। বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে অমনি সে দৌড় দেয়। দৌড়াতে সে বলছিল, কিরে খেয়ে দেখ, বিশ্রী একটা স্বাদ এটার, খেয়ে যা। দৌড়াতে তিনি একটা কবরস্থানের কাছে এসে পৌঁছায়। কিছু না ভেবেই সেখানে ঢুকে যায়। বেটে লোকটা কবরস্থানের বাইরে থেকে ইট পাথর ছোড়া শুরু করে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তার ঘুম ভেঙে যায়। ওর বাবা পরদিন ওকে টাঙ্গাইল শহরে একজন পীরের কাছে নিয়ে যায় এবং সব বর্ণনা করে। সব শুনে পীর কোনো সলিউশন দিতে পারে না। বলেছিল, আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে যান, আমি কিছুদিন পর আপনাদের সাথে যোগাযোগ করব। ওরা এরপর গ্রাম থেকে চলে আসে। কিছুদিন পর পীর সাহেব ওদের বাসায় আসেন এবং একটা তাবিজ দিয়ে বলেন, যত যাই হোক এটা হারাতে পারবে না, যেহেতু তোমার বোর্ড পরীক্ষার সামনে, তাই এখন কিছু করতে চাচ্ছি না, শারীরিক ক্ষতি হতে পারে, তোমার আল্লাহ করে আগে বোর্ড পরীক্ষাটা শেষ হোক, তারপর ইনশাআল্লাহ এটা নিয়ে বসবো। কলেজের টেস্ট পরীক্ষার সময় ওর অবস্থা বেশ খারাপ ছিল এবং 2 সাবজেক্ট ফেল আসে, কারণ সে সব দিকে মন মরা হয়েছিল, কারণ ঠিক মতো খেত না, গোসল করতো না, বুকের দিকে তাকালে পাঁজরের হাড় দেখা যেত এমন অবস্থা। HSC পরীক্ষার 1 মাস আগে ওর তাবিজ আবার ছুটে যায়। একদিন রাতে সে পড়ছিল, রাত তখন প্রায় 2টো। গলা শুকিয়ে আসার কারণে সে পানি আনতে ডাইনিংয়ে যায়। মেঝেতে কেউ ছ্যাঁচড়ালে, মানে গা ঘষলে যেমন শব্দ হবে, বোতলে পানি ভরে ফিরে আসার সময় সেই রকম একটা শব্দ সে শুনতে পায়। সে বোতলের ঢাকনা লাগাতে হেঁটে যাচ্ছিল, রুম লাইট জ্বালানো, কিন্তু সে কোথাও কিছু খুঁজে না পাওয়ার কারণে জায়গা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। হুট করে তার হাত ফসকে বোতলের মুখটা মেঝেতে পড়ে যায় এবং গড়িয়ে ডাইনিং টেবিলের সামনে এসে থেমে যায়। সে নিচু হয়ে বোতলের মুখটা তুলতে যাওয়ার সময় দেখতে পায় টেবিলের নিচে তার ছোট ভাই বেড়ালের মতো করে বসে আছে আর একটা ছেলা মুরগি ছিঁড়া একটা মুরগি কামড়া খাচ্ছে। সে ভয় পেয়ে ওর বাবা মা রুমে চলে যায়, গিয়ে বলে আমি এটা দেখেছি। তখন ওর বাবা মা ওর ছোট ভাই রুমে গিয়ে দেখে সে তো ঘুমাচ্ছে। যাই হোক, সে আর পাত্তা না দিয়ে রুমে গিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর ছুতে চলে আসে। তন্দ্রা লেগে আসার পর সে অনুভব করে তার বুকের উপর কিছু একটা বসে আছে এবং তাকে তার গলা চেপে ধরেছে। সে দোয়া পড়তে পারছে না, শক্তি পাচ্ছে না। এক পর্যায়ে মনে মনে আল্লাহু আকবার বলতেই তার মুখ খুলে যায় এবং চিৎকার দিয়ে ওঠে।
ওর বাবা মা রুমে চলে আসে। সব শুনে ওর বাবা সেই পীর সাহেবকে ফোন দেয় এবং বলে, ভাই আপনি এর কিছু একটা সমাধান করুন। তাবিজ আবারও ছুটে গেছে। পীর সাহেব বলেন, শুনুন, আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম এতদিন, কালকে আসছি, আমি আপনার বাসায় সব জানাচ্ছি। ফোন রেখে ওর সাথে রাতে শোয় এবং পরদিন সেই পীর সাহেব সন্ধ্যায় তাদের বাসায় আসে। বলে যে আপনার ছেলের উপর গ্রামের কেউ কুফরি করেছে। আসলে ছেলে বললে ভুল হবে, সে যে করেছে সে ছিল আপনার ছেলের এমন অবস্থা দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ভেতরে ভেতরে মারা যান। মনে আছে আপনাদের গ্রামে একটা মেয়ে আত্মহত্যা করেছিল কয়েক বছর আগে? আত্মহত্যা করেছিল বলে গ্রামের লোকজন মেয়েটির জানাজা হতে দেয়নি, মেয়েটিকে বিনা জানাজায় দাফন করা হয়েছিল। এলাকায় বিভিন্ন লোক ভিন্ন কথা বলেছে। মেয়েটি আত্মহত্যা করেছে, নিশ্চয়ই চরিত্র খারাপ ছিল, ধরা পড়বার ভয়ে নিজের প্রাণ নিজে নিয়েছে। এসব শুনতে শুনতে মেয়েটির মাও মারা যায়। ওর মা হার্টের রোগী ছিল, এসব সহ্য করতে না পারে পরে তিনিও মারা যান। মেয়েটির ছিল ওর বাবা মায়ের একমাত্র সন্তান। মেয়ে আর তার স্ত্রীর শোকে সেই অসহায় বাবা পাগল হয়ে রাস্তায় ঘোরা শুরু করে। এরপর একদিন আপনি গ্রামে যান জমির কাজে। গ্রামে কানাকানির মাধ্যমে ঘটনাটা আপনি শোনার পর সবার সাথে তর্ক বিতর্ক করে মেয়েটির গায়বানা জানাজা আদায় করেন এবং ওর বাবাকে হসপিটালে ভর্তি করেন। আসলে মেয়েটি আত্মহত্যা করেনি। মেয়েটির বাবার সম্পত্তির উপর এক প্রকার লোভ ছিল মেয়েটির বড় ফুপার। সে চেয়েছিল তার ছেলের সাথে মেয়েটির বিয়ে দিয়ে সম্পত্তি হাতে নিবে, কিন্তু ওর বাবা দিতে রাজি হয়নি। একমাত্র মেয়ে ছিল, তাই আরও ভালো ঘরে পাঠানোর স্বপ্ন ছিল। রিজেকশনের অপমান সহ্য করতে না পারে মেয়েটির ফুপা এক কবিরাজকে দিয়ে বাড়ির সবার উপর কুফরি করে। মেয়েটি সেদিন নিজের গলায় ইচ্ছায় দড়ি দেয় নেই, ওকে জোর করে কাফের জিন সিলিং এর সাথে ঝুলিয়ে দম বন্ধ করে মেরে ফেলে। এরপর মেয়েটি জানাজা এরপর মেয়েটি জানাজা পায়নি। ফলে পিশাচটা মেয়েটির মৃত শরীরের উপর কবজা করে বসে, এমনকি খেয়ে ফেলার ইচ্ছা সাধে। মেয়েটি মারা যাওয়ার পর ওর বাবা মাকে পিশাচটা প্রতিদিন নানাভাবে দেখে ভয় দেখে বিরক্ত করেছে, কিন্তু আপনি মেয়েটির জানাজা পড়িয়ে দেবার পর পিশাচটা ওই শরীরের ধারের কাছেও যেতে পারে এবং আপনার উপর চটে যায় মেয়েটির ফুপা। তার ফুপা থাকতো মেয়েটির বাবার করে দেওয়াতে এই বাড়িতে, ওই গ্রামেই। তবুও তার ভেতরে এত লোভ লালসা সে কুফরি পর্যন্ত করে ফেলে। মেয়েটির ফুপা আপনার ছেলের কিছু জিনিস সংগ্রহ করেছিল, যেহেতু সে এদিক সেদিক ঘুরে বেড়াতো সবসময়, তাই লোকটার কাছে সহজ হয়েছিল সব জিনিস সংগ্রহ করা। কারণ সে ভয় পাচ্ছিল যদি মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে তাহলে তার আর কিছুই পাওয়া যাবে না। সেই কবিরাজকে দিয়ে আপনার ছেলের উপর সেই জিনকে পাঠায়, যাতে করে দিয়ে মেয়েটিকে হত্যা করা যায়। কারণ আপনি উঠে পড়ে লেগেছিলেন মেয়েটির বাবাটাকে সুস্থ করার জন্য। এখন এগুলো ছাড়ানোর পথ একটাই, আপনাদের গ্রামে গিয়ে তাবিজগুলো বের করতে হবে। তারা গ্রামে যায় এবং মেয়েটির কবরের পাশ থেকে 6টা তাবিজ এবং মেয়েটির বাড়ির ভেতরে ভিন্ন জায়গা হতে আরো 20টি তাবিজ বের করে আনে এবং এলাকার মুরব্বীদের মাধ্যমে সভা বসিয়ে সবার সামনে মেয়েটির ফুপাকে নাইমের বাবা বাধ্য করায় সবকিছু ভালোই স্বীকার করতে। চাপের মুখে পড়ে সে সবকিছু স্বীকার করে নেয় এবং এলাকার সবাই মিলে তাকে জুতা পেটা করে গ্রাম থেকে বের করে দেয়। এরপর মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে। মেয়ে ও স্ত্রী হারানোর কষ্টে সে বেঁচে থেকেও যে মরে যাবার মতনই তা তো কেবল আল্লাহই জানেন। নাইমের সুস্থ হতে সময় লেগে যায়, অনেকদিন সময় লেগেছিল। খারাপ শরীর নিয়ে তাকে এইচএসসি পরীক্ষা দিতে হয়েছিল। তো এইটা ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল হাসান, আমি জেলা লালমনিরহাট থেকে বলছি। মূলত আমি যে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, সেই ঘটনাটা আমার আপন চাচাতো বোনের বাড়িতেই ঘটেছে। আমার চাচাতো বোনের যখন বিয়ে হওয়ার পরে তারা 3 বছর একখানে খায়, পেট তো হয় নাই। 3 বছর পরে আমার বোন জামাই ছোটোখাটো একটু ব্যবসা করে, মুদি দোকান। টুকটাক এভাবেই মোটামুটি সংসার চলে, ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিছুদিন যাওয়ার পরে হাতে কিছু মোটামুটি টাকা পয়সা হয়েছে, মোটামুটি ভালোই লাভ হয়েছে। হওয়ার পরে তখন সে জমি কন্ট্রাক্ট নিত, ক্ষয় বন্ধক নিত, এইভাবেই চলে যায় আরও 4 থেকে 5 বছর। মোটামুটি এক পর্যায়ে দেখা যায় তার হাতে বেশ কিছু টাকা হয়ে গেছে চলার মতো। তখন আমার বোন জামাই সিদ্ধান্ত নিল
একে বাসায় আর থাকবে না, বাসা আলাদা করবে। তখন বাড়িতে জানায়, তার বাবাকে জানায় বলে আমি বাসা বাহিরি করব। তখন তার বাবা তাকে বলে, বাসা যদি করতে চাস তাহলে সামনের পুকুর পাড়ের জমিটা ওইখানে বাসা কর। তখন আমার বোনাই মোটামুটি রাজি হয়ে গেল। জমিটাও অনেক ভালো ছিল, সেখানে আগে পুকুর ছিল, আশেপাশে কোনো বাড়ি নাই। সে পুকুরের মাঝখানে মাটি কাটছে, কাটার পরে ভরাট করছে মাটি দিয়ে। আবার কিছুদিন অপেক্ষা করে সে মাটিটা সেখানে মানে নতুন মাটিতে বাসা করলে সমস্যা হতে পারে, মাটিটা একটু পুরানা হয়ে গেলে, মাটিতে একটু বসে গেলে তারপর হয়তো সেখানে বাসা করলে ভালো হবে। এভাবেই বছরখানেক অপেক্ষা করে। বছরখানেক অপেক্ষা করার পর তিনি ভাড়ায় যান, ভাড়া থেকে ইট নিয়ে আসেন। ইটে নিয়ে আসার পরে কয়েকদিন পর মিস্ত্রি ডাক দেওয়ার পরে মিস্ত্রিকে বলে আমি বাসা করব, আপনারা এটার নাপযোগ করেন। তখন মিস্ত্রি সেখানে নাপযোগ করে, নাপযোগ করার পরে বাসার কাজ শুরু করে দেয়। বাসার কাজ মোটামুটি 1 মাসের মধ্যেই কমপ্লিট করার পরে পুরো অল ক্লিয়ার কাজ কমপ্লিট। 1.5 মাস যায়। যাওয়ার পরে তখন নতুন বাসাতে উঠতে গেলে মানে বাড়িতে আমাদের গ্রামের এদিকে মিলেট দিয়ে তারপরে সেখানে যায়। মিলেট দিছে, দেওয়ার পরে সে নতুন বাসায় ওঠার পরে ভয়ানক একটা কাহিনী সে জায়গায় হয়ে যায়। আমার বোন জামাই তিনি তো 5টা বাজেই দোকানে চলে যায়, রাতের আসে 12টা 1টায়। হঠাৎ করে রাতের 8টা 8:30টার দিকে বাড়িতে কি যেন ঢেল মারে, যদি চিল্লাচিল্লি করে আরো জোরে ঢেল মারে। তখন টর্চ লাইট নিয়ে লোকজন ডাকাডাকি করে বাসার চতুর্পাশে ঘুরে দেখে সে জায়গায় কেউ নাই। আবার যখন লোকজন সেখান থেকে সরে যায়, তারপরে আবার একই কাহিনী, এমনভাবে ঢেল ঝরে মানে টিন মিন একদম ফেটে যায়। আমি একদিন হঠাৎ করে তার বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার বোনকে জিজ্ঞাসা করলাম, নতুন বাসা করেছিস, এসব টিন নষ্ট কিভাবে হয়েছে? মানে ঢেল দিয়ে যে টিনটা ফেটে যায় তো সেই রকম দাগ। তখন আমার বোন আমাকে বললো, ভাই প্রতিটা দিন রাত 8টা 9টার ওই দিক আমার বাসায় কি যেন ঢেল দেয়, টিন টুন সব ফেটে যাচ্ছে। তা আমি কইলাম লোক পাহারা লাগা। তখন বোন বলল আমাকে, ভাই লোক পাহারা দিয়ে লাভ নাই, বেশি তাকে যদি চাপ দেই তারা আরো বেশি আমার বাসায় ঢেল মারে। তবে ওই পুকুরটায় কিছু মাসান জাতীয় জিনিস ছিল, সেটাই তার আস্থানায় সে বাসা করছে, তার কারণেই সে উৎপাতটা তার বাসায় সে করে। তারপর কবিরাজ নিয়ে আসার পরে সেখানে কবিরাজি চিকিৎসা করে, মানে দরস নামার পরে সেখান থেকে তাকে বিদায় দেয়, অন্য এক জায়গায় দেয়, সেখানে তুমি চলে যাও। তারপরে যাইতে চায় না, সে বলে আমার থানকিতে সে বাসা করেছে, আমি তাকে ছাড়বো না, আমি তার ক্ষতি করব। তখন অনেক কিছু বোঝার পরে তারপরে সে বুঝ মানার পরে সে সেখান থেকে চলে যায়। যাওয়ার পরে এখন মোটামুটি 6-7 মাস হয়ে যায়, সে জায়গায় আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আল্লাহর রহমত সব বিপদ থেকে
মুক্ত। তো আমার গল্পটা এটা কোনো মিথ্যা গল্প নয়, ঘটনাটা পুরাটাই সত্য। তো এখানেই আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। ঘটনায় এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি আপনাদের সকলের কাছেই খুবই পরিচিত ব্যক্তি, শেখ মিকাইল আহমেদ ভাই। ওনার পাঠানো অনেকগুলো ঘটনা ইতিমধ্যেই আমরা প্রচার করেছি, আরও অনেকগুলো ঘটনাই আমাদের প্রচারের অপেক্ষায় রয়েছে। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি বর্তমানে বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় চাকরি করছেন। ওনার কলিগদের কাছ থেকেও কিন্তু অনেক ঘটনা উনি সংগ্রহ করে আমাদেরকে দিয়েছেন, সেগুলো আমরা প্রচার করেছি। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটির কিন্তু দুটো অংশ রয়েছে। একই ব্যক্তির সাথেই এই ঘটনা দুটো ঘটেছিল। মূলত মিকাইল ভাই ঢাকায় যেখানে বসবাস করেন, ওনার বাসার কাছে একটা সেলুন রয়েছে। তো ওখানে একজন ভাই রয়েছেন, তার নাম হচ্ছে ফারুক শেখ। এই ফারুক শেখ ভাই এই সেলুন ব্যবসার সাথে জড়িত রয়েছেন। মূলত ওনার সাথেই এই ঘটনা দুটি ঘটেছিল। এর মধ্যে প্রথম যে ঘটনাটি ঘটেছে এটা 2001 সালের দিকে, মানে এখন থেকে প্রায় 25 বছর আগে। যেখানে ঘটেছিল এই জায়গাটা টাঙ্গাইল জেলার ভুয়াপুরে। ওখানে মূলত ওনার খালা বাড়ি, ওখানে বেড়াতে গিয়েছিলেন। তখন এই ঘটনাটির মুখোমুখি উনি হয়েছিলেন। শুধু যে উনি হয়েছেন তা না, ওনার খালাতো ভাই মিজানও এই ঘটনাটির মুখোমুখি হয়েছিলেন। প্রথমে জায়গাটির বর্ণনা দেই। টাঙ্গাইল জেলার ভুয়াপুর যে গ্রামটা, এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে একটা বাজার রয়েছে। এই বাজারটার নাম হচ্ছে ললিন বাজার। এখান থেকে আবার 1.5 কিলোমিটারের মতো দূরত্বে একটি পরিত্যক্ত কবরস্থান রয়েছে। এই কবরস্থান থেকে আবার 1 কিলোমিটার দূরত্বে একটি সিনেমা হল রয়েছে। রাতের যে শোটা, এটা হতো নাকি রাত 12টা থেকে 3টা পর্যন্ত। তো রাতে যারা সিনেমা দেখতে যেতেন তারা তো ওভাবেই বাড়িতে ফেরত আসতেন আর কি। এদিকে এই যে মিজান ভাই, মানে হচ্ছে ফারুক শেখ ভাইয়ের খালাতো ভাই মিজান ভাই, তো সিনেমা হলে সিনেমা দেখতে গেলে কেউ না কেউ বাড়িতে খবর দিয়ে দিত, আর তখন তো বাড়িতে বেদম পিটুনি শুরু হতো। এই জন্য উনিও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারতেন না। তখনকার সময় তো এরকম স্মার্টফোন ছিল না যে স্মার্টফোনেই সিনেমা দেখা যাবে। এখন সমস্যাটা হলো যে যেহেতু উনি সিনেমা দেখতে পারেন না, মনের মধ্যে তো একটা উদগ্র বাসনা সবসময় থাকে যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, সুযোগ তো পান না। এদিকে হয় কি, ফারুক শেখ ভাই যখন বেড়াতে গিয়েছেন, ফারুক শেখ ভাই নিজেই বলছেন, এই তোমাদের এলাকায় একটা সিনেমা হল আছে না, চল রাতের শোটা দেখে আসি। তখন তো মিজান ভাই সুযোগ পেয়ে গেছেন। তখন আবার ফারুক ভাইকে বলতেছেন যে দেখ ফারুক, মা তো এটা পছন্দ করে না, জানলে কিন্তু খবর আছে। তখন আবার ফারুক শেখ ভাই বলতেছেন, আরে খালা ঘুমিয়ে পড়লে আমরা বের হব, সাইকেল নিয়ে চলে যাব, কোনো সমস্যা নেই। তখন দুজনই সম্মতি দিলেন। তবে একটি বিষয় কিন্তু এই মিজান ভাই ফারুক ভাইকে বলে রেখেছিলেন, সেটা হচ্ছে যাবার পথে যেই পরিত্যক্ত কবরস্থানটা পড়ে, এই কবরস্থানে অনেকেই কিন্তু মারাত্মক ভয় পেয়েছে। ওখানে এখন আর কবর দেয়া হয় না, যা কবর দেয়া হয়েছে অল্প কিছু, ওই পর্যন্তই। এমনকি দিনের বেলাতেও ওদিকে কেউ সহজে যেতে চায় না। যেতে চায় না বলতে রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু ওই কবরস্থান এরিয়ার মধ্যে যে ঢুকবে বিষয়টা ওরকম না। এদিকে এই ধরনের কথাবার্তা শোনার পর ফারুক ভাই যে ভয় পাবেন তা কিন্তু না, উনি বেশ সাহসী মানুষ ছিলেন। আর প্যারানর্মাল বিষয়ে ওনার খুব একটা বিশ্বাস তখন ছিল না। উনি বললেন, ধুর এসব কিছু না, চল তো দুজনে একসাথে যাবো, ভয় আর কিসের। ওনারা দুজন তো বাইসাইকেল নিয়ে বেরিয়ে গেছেন। বাসায় কিন্তু 2টা বাইসাইকেল ছিল। 2টা বাইসাইকেল নিয়ে দুজন বেরিয়ে পড়েছেন চুপটি করে। খালা ঘুমিয়ে পড়েছেন, তখন চুপি চুপি সাইকেল নিয়ে বেরিয়ে গেছেন। তখন জ্যোৎস্নার আলো মোটামুটি ছিল আর কি। আকাশে মেঘ থাকলেও মাঝে মাঝেই মেঘে চাঁদ ঢেকে যাচ্ছিল। তখন আবার একটু অন্ধকার হয়ে যেত, আবার কিছুক্ষণ পর মেঘ সরে গেলে আলো দেখা যেত। এরকম কিন্তু মেঘ আর চাঁদের মধ্যে লুকোচুরি চলছিল। ওনারা বাসা থেকে যখন বের হয়েছেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই ওনারা সিনেমা হলে পৌঁছে যান। সিনেমাটা দেখেন। দেখার পর রাত 3টার দিকে যখন শো শেষ হলো, তখন বেরিয়ে গেলেন। ওনাদের যে এরিয়া, ওই এরিয়ার কোনো সিনেমা হলের দর্শক কিন্তু তখন পাওয়া যায়নি। ওনারা দুজনই ছিলেন, অন্যরা বিভিন্ন জায়গায় চলে গেছে, তাদের বাড়ি বিভিন্ন জায়গায় ছিল। তো ওনারা সাইকেল নিয়ে যখন বের হয়েছেন, তখন মোটামুটি রাত 3:15 মতো বাজে আর কি। 3টার দিকে শেষ হয়েছে, বাইরে বের হয়েছেন, 2টো সিগারেট টেনেছেন। এরপরে আবার কিছু সিগারেট কিনে
বের হয়েছেন আর কি, সাইকেল নিয়ে বাড়ির দিকে যাবেন। ওনারা তো গল্প করতে করতে আসছেন, তবে এই সিগারেট কিনে নেওয়ার পেছনে একটা উদ্দেশ্য ছিল। দুজনেই আলোচনা করছিলেন যেহেতু ওই পথে অনেকেই ভয় পায় আর ভয় পেয়েছেও, যার কারণে ওনারা সিগারেটটা ধরিয়েই ওই পথটা পাড়ি দিবেন, তাতে করে দেখা যাবে যে কোনো সমস্যা হচ্ছে না। ওনারা ঠিকঠাক মতোই কিন্তু অনেকটা পথ চলে এসেছেন। যখন এই কবরস্থানের কাছাকাছি চলে এসেছেন তখনই নাকি দুজনের শরীরই মনে হচ্ছে ভারী হয়ে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে দুজনই ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পান। টকবক 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 করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে একটা না অনেকগুলো ঘোড়া ওনাদের পেছনে দৌড়াতে দৌড়াতে ছুটে আসছে। ওই সময় এমন এক দুর্ভাগ্য যে চাঁদের আলো তখন আর ছিল না, মেঘে চাঁদ ঢেকে ফেলেছে, চারদিকে মোটামুটি অন্ধকারই বলতে হবে। এখন পেছনে দৌড়িয়ে আসছেটা কি এটা দেখার জন্য দুজনেই কিন্তু ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়েছেন। তখনই দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। আসলে এগুলো ঘোড়া না, মনে হচ্ছে লোমশ কোনো একটা প্রাণী, যেগুলো দুই পায়েই দৌড়ে আসছে। একটু দৌড়ায় আর মাথাটা আকাশের দিকে তুলে দিয়ে হুম হুম এরকম শব্দ করে, আবার দৌড়ায়। এরা যখন দৌড়ায় তখনই মূলত টকবক টকবক শব্দ হয়। এইরকম দুটো জিনিস আসছে তাদের পেছনে দৌড়াতে দৌড়াতে। এদিকে এই জিনিস যখন দুজন একসাথে দেখেছেন তখন কি আর সাইকেলে পেডেল দেওয়ার মতো শক্তি থাকে? পা মনে হচ্ছে চলছে না। এদিকে ওই জিনিসগুলো মনে হচ্ছে আরো কাছাকাছি চলে এসেছে। দুজন অনেক কষ্টে আবারও সামনের দিকে আগাচ্ছেন। এভাবে অনেকটা পথ চলে এসেছেন। এর মধ্যে এই যে ললিন বাজার, ওখানেও চলে এসেছেন। তখন চিন্তা করলেন এই জিনিসগুলো কি পেছনে আছে? দুজনে কিন্তু আবার পেছন দিকে তাকিয়েছেন। তখন দেখেন এই জিনিস দুটো ওনাদের ঠিক পেছনেই আছে, তবে মনে হচ্ছে এই দুইটা জিনিস একসাথে কোনো একটা জিনিস ভাগাভাগি করে খাচ্ছে। আজব বিষয়, এরা দাঁড়িয়ে আছে সেখানে, দাঁড়িয়ে কোনো কিছু খাচ্ছে, কিন্তু মনে হচ্ছে এদের ঠিক কাছাকাছি। মাঝখানে কিন্তু এই টকবক টকবক শব্দ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে এরা এত কাছাকাছি কিভাবে এলো? এরপর আরেকটু সামনের দিকে আগানোর পর আবার পেছন দিকে তাকিয়েছেন, তখন দেখেন এই দুটো জিনিস আর নাই। ওই সময় শরীরে একটু শক্তি ফেরত পান, আবার সামনের দিকে আগাতে থাকেন। ঘেমে ভিজে তো একদম গোসল করে ফেলেছেন। ওই সময় দেখতে পান যে ওনাদের অপোজিট থেকে একটা ভ্যান আসছে। ভ্যানের নিচে একটা হারিকেন লাগানো আছে, হারিকেনটা মিটমিট করে জ্বলছে। তো ওইটা দেখে বুঝতে পারেন যে এটা আসলে একটা ভ্যান, আর এটা কোনো প্যারানরমাল কোনো জিনিস না। তখন তো দুজন সাইকেল নিয়ে ওই ভ্যানওয়ালাকে থামিয়েছেন যে ভাই, আমরা বিশাল বিপদে পড়ছি, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে চলেন। তখন ভ্যানওয়ালা বলতেছে আপনাদের বাড়ি কোথায়? তখন বলেন যে কোথায় বাড়ি। উনি তখন জিজ্ঞেস করেন যে আপনারা এত রাত্রে দিক দিয়ে কোত্থেকে আসছিলেন? তখন বলেন যে ওনারা সিনেমা দেখতে গিয়েছিলেন আর এই ঘটনা ঘটছে। তখন ওই ভ্যানওয়ালা বলছে সর্বনাশ, আপনি এত রাতের বেলা আপনারা দুজন মিলে এদিক দিয়ে আসছেন, আপনারা কি জানেন যে কবরস্থানটা কতটা ভয়ঙ্কর? তখন ওই মিজান ভাই বলতেছে আমি তো জানি। তখন ওই ভ্যান চালক বলতেছেন যে আপনি জানেন, আপনি এলাকার লোক, আপনার খালাতো ভাইকে আপনি এখানে নিয়ে আসেন, আপনি তাকে বুঝান নাই যে এখানে এরকম ঝামেলা হয়? তখন উনি বলছেন হ্যাঁ আমি তো বুঝাইছি, আসলে দুজনই সিনেমা দেখার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম, এই জন্য বিষয়গুলো মাথায় আসেনি তখন, আর মাথায় আসলেও এগুলো ওইভাবে কাজ করেনি। আসার সময় তো ঠিকঠাক মতো চলে আসে, যাওয়ার সময় ঝামেলা হয়েছে। তখন ওই ভ্যান চালক বললেন যে এই যে পরিত্যক্ত কবরস্থান, মূলত এখানে যখন কবর দেওয়া শুরু হয়েছিল, কবর দেবার ঠিক পরদিনই নাকি দেখা যেত যে কবরে যে লাশটা নামানো হয়েছিল এই লাশের হাড়গোড় শুধু কবরের উপরে পড়ে রয়েছে, আর কিছুই নেই। এরকম যখনই নাকি কবর দেয়া হতো তখনই এই ধরনের ঘটনা ঘটতো। এরপরে এই কবরস্থানটা একদম পরিত্যক্ত হয়ে গেছে, এখানে আর কেউ কবর দেয় না। আর এদিক দিয়ে যাবার সময় এই ধরনের ঘটনা অনেকেই দেখেছে। শুধু তাই না, অনেকেই এখানে মৃত অবস্থায় পড়েছিল। তাদের সাথে কি হয়েছে এটা তো জানা যায়নি, তবে যারা মৃত অবস্থায় পড়েছিল তাদের শরীরের অর্ধেক অংশ পুরোপুরি খাওয়া অবস্থায় পাওয়া গেছে। এরকম কিন্তু পাওয়া গেছে ডেড বডিগুলো। তো ভ্যান চালক এগুলো বললেন এবং বললেন ঠিক আছে চলেন
আমি তো আরেকটু সামনেই যাইতাম, আমার পথও প্রায় শেষ হয়ে আসছিল, এখন আপনাদেরকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তখন ওই ভ্যান চালক ওনার ভ্যান ঘুরিয়ে মিজান ভাই আর ফারুক শেখ ভাইকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে উনি আবার বিদায় নেন। উনি আবার কাছে গিয়ে বলেছেন যে যেতে পারবেন তো, আর ওই ভ্যান চালক তার নাম ঠিকানাও বলে দিয়ে আসছিলেন যে যদি আসেন পরে আবার আপনাদের সাথে গল্প গুজব করবো আর কি। ভ্যান চালক ওই এলাকারই বাসিন্দা ছিলেন, উনি কোনো জিন বা ওরকম কিছু ছিলেন না আর কি। এদিকে ভ্যান চালক বলতেছিলেন যে আপনাদের কি বাড়িতে ঢুকিয়ে দিয়ে বাড়ির লোকদেরকে ডেকে তুলে কিছু কথা বলে দিয়ে আসতে হবে, নাকি আপনারা বলতে পারবেন? বললেন ঠিক আছে, যে আপনাকে বলতে হবে না, আমরাই এখন গিয়ে বলবো আর কি। মানে ভ্যান চালক উনি সর্বোচ্চটা আন্তরিকতার সাথে চেষ্টা করেছিলেন আর কি। এরপর ভ্যান চালক চলে যান ওখান থেকে। এদিকে ওনারা দুজন বাড়িতে গিয়ে খালাকে তো ডেকে তুলেছেন। খালা ওনাদের চেহারা দেখেই বুঝতে পারছেন যে ঝামেলা একটা হয়েছে। জিজ্ঞেস করেন, এই তোরা এত রাত্রে কোথায় গিয়েছিলি, কোত্থেকে আসলি? তখন সত্য ঘটনাটা খুলে বলেন যে এই ঘটনা, আমরা তো সিনেমা দেখতে গেছিলাম। খালা তো শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন, এত বড় সাহস, রাতের বেলা গেছিলি সিনেমা দেখতে, আবার ভয় পেয়েছিস? কি ভয় পেয়েছিস শুনি? তখন সব কথা যখন শুনলেন উনি, দ্রুত উনি একটা দা আগুনে কিছুটা গরম করে সেটা আবার পানির মধ্যে দিয়ে, ওই পানিটা তখন কিছুটা গরম হয়ে গেল, ওই পানি এই দুইজনকে খাইয়ে দিলেন, দুজনকে গোসল করালেন, এরপরে ঘরে ঢুকতে দিয়েছিলেন। তা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। অবশ্য এই ঘটনার পর কোনো বড় ধরনের জটিলতা হয়নি, অসুস্থতাও ওনাদের মধ্যে আসেনি। তবে পরদিন সকালবেলা খালা এই ফারুক শেখ ভাই আর মিজান ভাই দুজনকেই কিন্তু স্থানীয় একজন হুজুর ডেকে ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। এরপরে কিন্তু ফারুক শেখ ভাই কখনোই রাতের বেলা সিনেমা দেখতে আর যান নাই। আর প্যারানরমাল বিষয় তো ওনার খুব একটা বিশ্বাস ছিল না। এই ঘটনার পর খুব বেশি করে ওনার বিশ্বাস জন্মাতে শুরু করে। এটা তো গেল একটা ঘটনা। এখন যেটা বলবো, এটা 2006 সালের দিকে ঘটেছিল বলে উনি জানিয়েছেন। তখন উনি ঢাকার মানিকনগর মিয়াজান গলিতে ওনার বোন ধুলাভাইয়ের সাথে থাকতেন। যে বিল্ডিংয়ে থাকতেন, ওই বিল্ডিংয়ে দূরত্ব ছিল, অর্থাৎ ওই বিল্ডিং থেকে মূলত ওয়াশরুমের দূরত্বটা ছিল 40-50 হাত। বাইরে ওয়াশরুম, এক সারিতে 4টা ওয়াশরুম ছিল। আবার ওই ওয়াশরুম থেকে কিছুটা পাশেই ছিল আবার গোসলখানা। মানে ওয়াশরুম এবং গোসলখানা কিন্তু আলাদা। চাপ কল ছিল একটা। তখনও কিন্তু ওই বাড়িঘরগুলোতে গ্যাস ছিল না, আর সাপ্লাই পানিরও ব্যবস্থা ছিল না, এমনকি ড্রেনেজ সিস্টেমটা ওভাবে তৈরি হয়নি। আশেপাশে ঘর বাড়িও ছিল কম। তখন ওই এলাকার আশেপাশে খাল বিলি বেশি ছিল আর কি। সময়টা শীতকাল, কনকনে প্রচন্ড ঠান্ডার একটা সময়। ওই রাত্রে বেশ শীত পড়েছে। রাতের বেলা এই ফারুক শেখ ভাই জল বিয়োগ করার জন্য উঠেছেন। ওই ঘরের মধ্যে যেহেতু অ্যাটাচ ওয়াশরুম ছিল না, বাইরেই যেতে হতো। তো রাতের বেলা উনি সাধারণত 1 কি 2 বার উঠতেন। এখন ওনার যে দুলা ভাই, উনি সারাদিন অনেক পরিশ্রম করতেন, যার কারণে ওনাকে যে ডেকে তুলবেন, বিষয়টা তো ফারুক শেখ ভাইয়ের কাছে একটু কেমন কেমন লাগে, যে ভাইকে ডাকবো, থাক ঘুমা। এদিকে ওনার আপাকে যে ডাকবেন, ওনার আপাও তো সারাদিন অনেক ক্লান্ত, কাজ করে ক্লান্ত হয়ে পড়েন আর কি, তাকেও আর উনি ডাকলেন না। উনি বাইরে বের হয়েছেন। উনি যখন বাইরে বের হয়েছেন, তখন দেখেন যে এই যে কলপাটটা, এই কলপারে একজন বয়স্ক মহিলা বসে গোসল করছে, এবং তার গোসল করার স্টাইলটাও অন্যরকম। এই যে কলপার, এটা তো চাপকল, চাপকলের নিচে একটা বালতি রাখা। এই মহিলা কি করছে, ওখানে বসে 2 পা সামনের দিকে দিয়ে 1 হাত দিয়ে, মানে বসে বসে চাপকলে চাপ দিচ্ছে, পানি পড়ছে। আবার আর 1 হাত দিয়ে ওই বালতির ভিতর থেকে মগ দিয়ে পানি নিয়ে মাথার উপর ঢেলে গোসল করছে, এবং এত দ্রুত করছে, এত দ্রুত আসলে চাপকলে চাপ দেওয়াটা খুবই কঠিন, বিশেষ করে বসে বসে চাপ দেওয়াটা কঠিন। আবার 1 হাত দিয়ে চাপ দিচ্ছে, আবার একই গতিতে পানি নিয়ে আবার মাথায় ঢালছে, পা সামনের দিকে দিয়ে রেখেছে। বেশ অবাকই হলেন, এই কনকনে শীতের রাত্রে এরকম একটা বয়স্ক মহিলা, মানে উনি দেখে বুঝলেন যে তার বয়স 70-75-এর ভিতরে হবে আর কি। উনি চিন্তা করেন, থাক, তার গরম লাগতেছে, এটা উনি গোসল করতেছেন, এটা আর এমন কি। উনি ওয়াশরুমে চলে যান। তো ওয়াশরুমে যাবার পরও কিন্তু ওই যে কল যে চাপ দিচ্ছিল, এই শব্দটা উনি শুনতে পাচ্ছিলেন। উনি 2 মিনিট
কি 3 মিনিট পরে বের হয়েছেন, মূলত জল বিয়োগ করার জন্য ঢুকেছিলেন আর কি। বের হওয়ার পর তখন হচ্ছে এই মহিলাটার সামনাসামনি ওনার অবস্থান চলে আসে। তো গোসলের পানি যেহেতু মাথার উপর পড়ছিল, ওই মহিলাটার লম্বা চুল কিন্তু মুখের সামনের দিকেও চলে আসে। উনি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে ওই সাইড দিয়ে যখন হাঁটা শুরু করেছেন, কি মনে করে ওই মহিলার দিকে উনি তাকিয়েছেন, যখন একদম পাশাপাশি চলে এসেছেন, তখনই হয় কি ওই মহিলা কলে চাপ দেয়া বাদ, মাথায় পানি দেওয়া বাদ দিয়ে ঘাটটা একদম এক সাইডে ঘুরিয়ে এই ফারুক শেখ ভাইয়ের দিকে তাকান। তখনও তো মুখের সামনে চুল ছিল, চেহারা তো বোঝা যাচ্ছিল না। এক হাত দিয়ে মাথার সামনে থেকে চুলগুলো যখনই সরিয়েছেন, তখনই দেখতে পান এক ভয়ঙ্কর ব্যাপার। এই মহিলার চোখের যে অংশটা, চোখের মণিটা বা চোখ দুটো পুরোটাই কালো, আর চেহারাটা মনে হচ্ছে ঝলসানো। মহিলাটা এই ফারুক শেখ ভাইয়ের দিকে তাকিয়ে বানর যেভাবে ভেঙচি কাটে ওইভাবে একটু ভেঙচি কাটছে। এইটা যখন উনি দেখেছেন, উনি বেশ ভয় পেয়ে যান। তখন ওই মহিলাটা বলে ওঠে, কিরে, ঠান্ডার মধ্যে গোসল করতে খুব মজা, এই মজা নিবি? আয় এদিকে আয়, তোকে গোসল করাই দিই ঠান্ডা পানি দিয়ে। এইটা যখন উনি দেখেছেন, তখন দেখেন আর একটা জিনিস। একটু আগে ওই মহিলাটা যখন 2 পা সামনে দিয়ে বসেছিল, পা দুটো স্বাভাবিক আকৃতির ছিল, এখন মনে হচ্ছে পা দুটো এত লম্বা, এটা যে কোথায় গিয়ে শেষ হয়েছে এটা দেখা যাচ্ছে না। তখন তো উনি বুঝতে পারছেন ঝামেলাটা কি। উনি তখন প্রচন্ড জোরে চিৎকার দিয়েছেন, ভূত ভূত বলতে বলতেই উনি ঘরের দিকে দিয়েছেন দৌড়। এদিকে ওনার চিৎকারে ওনার আপাদুল্লাহ ভাই উঠে যান। তার মানে কি হয়েছে কি হয়েছে, তখন উনি বলেন যে এই যে বাইরে কলপারে ভূত বসে আছে, গোসল করতেছে। ওনারা বাইরে বের হয়ে দেখেন ওখানে কিছুই নাই। তো ওনারা যদিও বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি হয়েছে, তখন ফারুক শেখ ভাইকে সান্ত্বনা দেন, আর ও কিছু না, রাতের বেলা ঘুম থেকে উঠে ওদিকে গেছো, এরকম উল্টাপাল্টা কিছু দেখেছো। পরবর্তীতে ফারুক শেখ ভাই জানতে পারলেন এই বাড়িটা যখন তৈরি হয়েছিল না, মানে যখন তৈরি হয়নি আর কি, তখন এখানে ছোট একটা ঘর ছিল, ওখানে একজন বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা থাকতেন। দুজনের মধ্যে বনিবনা না হওয়ার একটা পর্যায়ে এই যে ভদ্র মহিলা, উনি নাকি গায়ে কেরোসিন তেল ঢেলে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছিলেন। এরপর ওই বয়স্ক লোকটাও কোথায় যেন চলে যান। তারপর নাকি এই বয়স্ক মহিলার সুরতে অনেকেই এই মহিলাকে দেখেছে, তার চেহারাটা ঝলসানো, এরকম মাঝে মাঝেই নাকি দেখেছে। এদিকে এই ফারুক শেখ ভাই উনি এটা দেখলেন, উনি এটা জানলেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল। তো এরপর থেকে ফারুক শেখ ভাই রাতের বেলা বাইরে বের হলেই অবশ্যই ওনার আপা বা দুলা ভাইকে ডেকে তুলে তারপর সাথে করে নিয়ে যেতেন। আর যদিও বা ওনার আপা দুলা ভাই আগেই বলে রেখেছিলেন যে বাইরে বের হলে ওনাদেরকে যেন ডাক দেন, কিন্তু উনি তো আসলে ডাক দেন নাই, বিভিন্ন কথা চিন্তা করে। এজন্যই ওই রাতে তো ভয়টা পেয়ে গিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি ফারুক শেখ ভাইকে, যেহেতু উনিও ওনার পাঠানো এই ঘটনাটা ইনশাল্লাহ শুনবেন। তো আপনার জানা যে ঘটনাগুলো রয়েছে আপনি অনায়াসে মিকাইল শেখ ভাইকে বলতে পারেন, আমরা মিকাইল শেখ ভাইয়ের মাধ্যমে আপনার ঘটনাগুলো ইনশাল্লাহ পেয়ে যাব। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 203তম এপিসোডের তৃতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 203তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম নাশিতুর রহমান নাজমুল। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার গোড়ার কান্তা গ্রামে। ঘটনাটি এই গ্রামেরই একজন ব্যক্তির সাথে ঘটেছিল, আর ঘটনাটির সময়কাল 1975 কি 76 সালের দিকে। তখন কিন্তু আজকের যে গোড়ারকান্দা গ্রাম, চারদিকে এত আলো দেখা যায়, তখন তো এরকমটা ছিল না। সন্ধ্যা নামলেই এক আদিম নীরবতা বিরাজ করত চারপাশে। সন্ধ্যার পরপরই মানুষজন খাওয়া দাওয়া করে ঘুমের প্রস্তুতি নিত, আবার কাক ডাকা ভোরে সবাই উঠে কাজে লেগে পড়ত। এই গ্রামের এক হত দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেয় আসর আলী। বাবার চরম দারিদ্র্য তাকে সেই শৈশবকালেই টেনে নিয়ে যায় কৃষি জমিতে। 8 কি 10 বছর বয়সে
তার কৃষিকাজে হাতেখড়ি হয়। মাঠে বাবার জন্য ভাত নিয়ে যেত এই আসর আলী। বয়স বাড়ার সাথে সাথে আসর আলীকেও ধরতে হয় হালের লাঙল। উনি 14 কি 15 বছর বয়সে পুরো দস্তুর একজন কৃষক হিসেবে আত্মপ্রকাশ করেন। শুধু উনি নন, এই বয়সে আগেকার দিনে গ্রামের অনেক বাচ্চারাই কিন্তু পুরো দস্তুর কৃষিকাজ সম্পূর্ণরূপে আয়ত্ত করে ফেলতেন। আসর আলী বড় হচ্ছিল, বাবার সাথে মাঠে কাজ করত। যখন বিয়ের বয়স হলো, আসর আলীকে বিয়ে দেওয়া হলো পাশেরই একটা গ্রামে। তো সেই গ্রামের নাম হচ্ছে কাশারুপাড়া। বিবাহিত জীবন ভালোই চলছিল তার। সময়টা অগ্রহায়ণ মাস, চারদিকে তখন আমন ধান কাটার হিড়িক পড়েছে। এমনই এক অগ্রহায়ণ মাসের রাতে তিনি শ্বশুর বাড়িতে যাবার জন্য বের হয়েছেন। তখন তিনি নিজ বাড়ি থেকে বের হয়েছেন মোটামুটি আনুমানিক বলা চলে রাত 9টা কি 10টা এরকম হতে পারে। ওই সময় ওনার স্ত্রী আবার তার বাবার বাড়িতে, মানে এই আসর আলীর শ্বশুর বাড়িতে ছিলেন আর কি। উনি চিন্তা করেছেন যে পরদিন তো কাজ আছে, ওনার স্ত্রীকে উনি নিয়ে আসবেন পরদিন সকালবেলা, কারণ ধান কাটা হয়েছে, সেগুলো মাড়াই করতে হবে, সেই ধান থেকে কুড়া বা চটা এগুলো আলাদা করতে হবে, ধান পরিষ্কার করতে হবে। এই জন্য তার স্ত্রীর সহযোগিতা তার খুবই প্রয়োজন ছিল। তো উনি রওনা হয়েছেন। গোড়ারকান্দা গ্রামের পুটিমারা পাড়া নামে একটা জায়গা রয়েছে, এই পাড়ার রাস্তা ধরে তিনি পথ চলতে থাকেন। সাথে একটা হারিকেন ছিল। ওই সময় তো ওনার টর্চ লাইট ছিল না, হারিকেন ছিল। হারিকেন যতটুকু আলো দিচ্ছিল হালকা আলো, আর আকাশে খুব যে চাঁদের আলো ছিল বিষয়টা এরকম না, মানে অল্প বিস্তর আলো আর কি। পুটিমারা পাড়া পার হয়ে উনি যখন কাশারু পাড়ার পথ ধরেছেন, এই পথে ছিল 3 রাস্তার একটা মোড়। এই মোড় থেকে কিছু দূরে যাবার পর একটা পুল, মানে ছোট ব্রিজ পড়ে। এই পুলটা পার হবার পর উনি আন্দাজ করতে পারেন ওনার পেছন পেছন কেউ একজন আসছে। তিনি ভাবলেন কোনো মানুষ হয়তোবা আসছে। উনি পেছন দিকে তাকান। যতদূর চোখ যায় উনি পেছন দিকে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পারলেন না। আসর আলী আবার পথ চলতে থাকেন। তখন কিন্তু আবার ঠিক একই রকম একটা হাঁটার শব্দ উনি শুনতে পান। তখন কিন্তু উনি যা বুঝার বুঝে গেছেন। উনি কিন্তু অনেক সাহসী একজন মানুষ ছিলেন, তবে ওনার উচ্চতা খুব বেশি ছিল না। আমরা শুনি না যে অনেক সুঠামদেহী, অনেক উচ্চতা, আবার সাহসও ছিল অনেক। ওনার বিষয়টা এরকম ছিল না। ওনার উচ্চতা ছিল 4 ফুট 8 কি 10 ইঞ্চির মতো, কিন্তু সাহসে ছিল মারাত্মক। উনি ওই জিনিসের উপস্থিতি টের পেয়েও কিন্তু ঠিক ছিলেন। আসর আলী উনি ওই অশরীর উদ্দেশ্যে বলতে থাকেন, এই কেরে বেটা, তুই আমার পিছনে কেন লেগেছিস? সাহস থাকলে সামনে আয়, পেছনে পেছনে কেন আসছিস? তখন নাকি ওই অববটা বলে ওঠে, সামনে যাব না রে, তুই পিছনে ঘুরে দেখ আমি কে। তখন নাকি আসর আলী বলেন, হ্যাঁ আমি পেছনে তাকাই আর তুই আমার ঘাটটা ভেঙে দে না, আমি আর বুঝি না কিছু, আয় সামনে আয়। তখন আবার পেছন থেকে বলে, না সামনে আসবো না। তখন আসর আলী বলতে থাকে, তুই একটা ভীতু ডিম রে, আমাকে ভয় দেখাতে এসে নিজেই ভয় পাচ্ছিস। সাহস থাকলে আমার শ্বশুর বাড়িতে আয়, তখন আবার তোর সাথে আমার দেখা হবে। তখন ওই অববটা আর কোনো উত্তর দেয় না। এরকম কথা বলতে বলতে তো শ্বশুরবাড়িতে উনি চলে আসছেন। তারপর শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলেন, কিন্তু পথে যে এই ধরনের ঘটনা হয়েছে এটা উনি বলেন না। উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। সকালবেলা উনি ওনার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরত আসবেন, এমনই পরিকল্পনা। তো গভীর রাতে একটা ডাক শুনে ওনার ঘুম ভেঙে যায়। আসর আলী ভাই, ও আসর আলী ভাই, একটু বাইরে আসেন না, আপনার সাথে কথা আছে। তো বেশ কয়েকবার এরকম ডাক উনি শুনলেন। শোনার পর চিন্তা করলেন যে কে এলো, শ্বশুরবাড়ির কোনো লোকজন কিনা, মানে আত্মীয় স্বজন কিনা, আশেপাশে তো যে ঘর বাড়িগুলো রয়েছে। তবে ওই সময় তো ঘর বাড়িগুলো একটু দূরে দূরেই ছিল। চিন্তা করলেন যে এখন যদি না উঠি, না কথা বলি, এর আবার কি মনে করে। উনি বের হয়েছেন, তবে বের হবার সময় হাতে একটা কুপি বাতি নিয়ে বের হয়েছেন। উনি যেই ঘরটাতে ছিলেন, এই ঘরটার চালটা ছিল কিন্তু সোনের, বেড়া ছিল পাটখড়ির, আবার ঘরে যে দরজাটা, এই দরজাটাও কিন্তু পাটখড়ি দিয়ে
তৈরি করা বাঁশের ফ্রেমের ভিতরে পাটখড়ি দিয়ে এই দরজাগুলো তৈরি করা হয়। তো উনি বাইরে বের হয়ে এসেছেন, বের হয়ে উনি কাউকেই দেখতে পান না। তবে কুপির আলো যতটুকু যায় একদম আলোর শেষ প্রান্তে উনি দেখতে পান বড় আকারের গুইসাপের মতো কিছু একটা নড়াচড়া করছে, আর ওই জিনিসটা দূর থেকেই ফসফস শব্দ করছে। উনি চিন্তা করলেন যে এত বড় গুইসাপ কোত্থেকে এলো, আসতেই পারে, অনেক বড় গুইসাপও তো আশেপাশে দেখা যায়। উনি একটু এগিয়ে গিয়ে ওই গুইসাপটাকে তাড়ানোর জন্য উনি শব্দ করছেন, আমরা এরকম হুস হুস শব্দ করি না, ওরকম শব্দ করছেন। উনি দেখতে পান এই গুইসাপটা না গিয়ে ওনার দিকে এগিয়ে এসে শরীরটাকে অদ্ভুতভাবে মোচড়াচ্ছে। মাত্র 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই মুচড়ে মুচড়ে সে একটা অবয়বের আকার ধারণ করলো, একটা বেটে আকৃতির মানুষের অবয়ব। তবে তার চেহারাটা ওভাবে বোঝা যাচ্ছে না। সে বলছে, আসর আলী, আমি কিন্তু তোর শ্বশুর বাড়িতে ইচ্ছা করে আসি নেই, তুই কিন্তু দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসছিস, আমি আসছি। এখন এখন কি করবি? এখন তো আমি তোকে আক্রমণ করব। এই বলেই নাকি আসরের উপর আক্রমণ করে। আসরের হাতে থাকা কুপিবাতিটা মাটিতে পড়ে কেরোসিন তেল মাটিতে ছড়িয়ে পড়ে, কুপিবাতিটাও বন্ধ হয়ে যায়, মানে নিভে যায়। আসর আলীর সাথে ধস্তাধস্তি চলতে থাকে এই অবয়বের। অল্প সময়ের মধ্যেই এই ধস্তাধস্তির একটা পর্যায়ে আসর আলী আশ্রে পড়েন এই পাটখড়ির যে বেড়া, ঘরের বেড়া, এটার উপরে। আর পাটখড়ির যে বেড়া, এর উপর যদি কেউ আশ্রে পড়ে, পাটখড়ি যদি ভেঙে যায়, মটমট মটমট শব্দ হয়ে যায় কিন্তু। তো এরকম সব যখন হয়েছে আর এমন জোরে আশ্রে পড়েছে উনি, শ্বশুরবাড়ির লোকজন তো ঘুম থেকে জেগে উঠছে, এই কে রে কে রে, কী হলো কী হলো? তখন লোকজন বাইরে বের হয়ে এসে দেখে আসর আলী অজ্ঞান হয়ে পড়ে আছে, ওখানে কোনো অবয়বকে দেখা যায়নি। তাকে ঘরে নিয়ে আসা হয়, রাত্রেই জ্ঞান ফেরানো হয়। উনি ওই সময় বলেন এই ঘটনা, মানে পুরোটা খুলে বলেন, রাত্রে আসার সময় কি হয়েছিল, এখন কি হয়েছে। তখন গ্রামীণ যেই টোটকা চিকিৎসা সেটা দেয়া হয়। তবে উনি যে অসুস্থ হয়ে গেছেন, জ্বর আসছে, বিষয়টা এরকম না। সকালেও উনি স্বাভাবিকই ছিলেন। উনি ওনার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসেন। তো বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই যায়, সব কিছু স্বাভাবিকভাবে চলছে। তো উনি এরপরে দেখা যেত যে বিশেষ করে বর্ষাকাল আসলে উনি কিন্তু মাছ ধরতে যেতেন বিলের দিকে। উনি যখন বিলের দিকে মাছ ধরতে যেতেন, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে উনি মাছ ধরার চেষ্টা করতেন। তো উনি বাঁশের যে একটা মাচা, অনেকে এটাকে বানা বলে আর কি, ওইরকম বানা তৈরি করে এক পাশে চালি পেতে উনি মাছ ধরছেন আর কি। এই বানাটা ছিল ওখানে যেই একটা ব্রিজ আছে, ওটাকে চুনা ব্রিজ বলে, ওই চুনা ব্রিজের ওই দিকে। এই ব্রিজটা কিন্তু খালের উপরে। এই খালটা বেতঘর বিল থেকেই মূলত শুরু। ওখানে একটা বিল রয়েছে, বেতঘর বিল, এখান থেকে শুরু। তো উনি রাতে 1-2 বার চালি থেকে মাছ খালইতে তুলে নিয়ে রেখে দিতেন আর কি। এরপর আবার মাছ তুলতে যান। উনি লণ্ঠনের আলোতে দেখলেন যে কালো বেটে আকৃতির কে যেন তার এই চালির উপর বসে আছে। উনি দূর থেকে ধমকে সুরে বললেন, এই কে রে তুই রে, আমার এখানে কি রে? তোর মাছ ধরার দরকার হইলে তুই মেরে নে, আমার এখান থেকে মাছ নিবি নাকি? আমার খালের ভিতর থেকে মাছ নিবি? এই কথা বলার সাথে সাথে নাকি ওই জিনিসটা মনে হচ্ছে একটা লাফ দিল। আসলে লাফ বলাটা ভুল, মনে হচ্ছে লাফ দিয়ে সে ওড়া শুরু করলো। এরকম অনেক দূর থেকে এসেই এই আসরের উপরে সে ঝাঁপিয়ে পড়ল, আর ঝাঁপিয়ে পড়েই কিল ঘুষি মারতে থাকে। আসর আলী তো বুঝে গেছে যে আরে এইটা তো সেই মেছো পিশাচ রে। আসর আলীও এই অবয়বটার উপরে হামলা করে বসে। তখন কিন্তু অনেক রাত বলতে ফজরের আজান দিয়ে দিবে ভাব, এমন একটা সময়। এরকম পাল্টাপাল্টি আক্রমণ চলছে। আসর আলী কিন্তু খুব একটা জুত করে উঠতে পারছেন না ওইটার সাথে। এর মধ্যেই ওই জিনিসটা বলে ওঠে, ফজরের আজান দিয়ে দিছে রে আসর আলী, আজকে তোকে আমি একদম কাদার ভিতরে ঢুকাই ফেলতাম, কিন্তু পারলাম না, আবার দেখা হবে। এই বলেই নাকি ওই জিনিসটা মিলিয়ে যায়। তবে মিলিয়ে যাওয়ার পর আসর আলী এবার বলতে থাকে, কিরে এত সাহস, আজানের শব্দ শুনে পালাই গেলি, আয়, আমি তো এখনও রেডি আছি তোর সাথে মারামারি করার জন্য, আয়। এরকম উনি আবার বলছেন। তো যাই হোক, এরপরে উনি কি যেন হয় ওনার ঠিক আর আসলে ওইভাবে স্মরণ নাই, উনি অজ্ঞান হয়ে যান। তবে জ্ঞান যখন ফেরত আসে তখন দেখেন উনি নিজের বাড়িতেই আছেন। সকালে অন্যান্য যারা ওই দিকটাতে এসেছিলেন তখন দেখেন যে ওইখানে আসর আলী পড়ে আছে। তারাই মূলত আসর আলীকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, মূলত কাদার মধ্যে পড়েছিল আর কি। বাড়িতে আসার পর
তার শরীরটা যখন ধুয়ে দেওয়া হচ্ছিল, কাদা ধুয়ে পরিষ্কার করা হলেও অদ্ভুত একটা ঘটনা কিন্তু সবাই দেখছিলেন। তা হচ্ছে, আমরা যখন ঘেমে যাই আমাদের লোমকূপ থেকে কিন্তু ঘাম বের হয়। মনে হচ্ছিল এই আসর আলীর শরীর থেকে ঘামের মতো এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হচ্ছে। যতই পানি দিয়ে ধুয়ে দেওয়া হোক না কেন, এই জিনিসটা বের হচ্ছেই। অনেকক্ষণ ধরে এভাবে শরীর ধুয়ে দেওয়ার পর এই পিচ্ছিল পদার্থের পরিমাণটা কিছুটা কমে যায়। তখন তাকে বিছানায় শুইয়ে রাখা হয়। তো এরপর ওনার জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর উনি সব ঘটনা খুলে বলেন রাত্রে হয়েছেটা কি। এরপর কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ উনি ওনার প্রথা অনুযায়ী জিনটাকে হাজির করেছেন। খুব বেশি কষ্ট হয় না, অল্প সময়ের মধ্যেই জিনটাকে উনি হাজির করেন। তো জিনটা আসার পরই ওই কবিরাজ বলেন, এই তুই কে রে, থাকিস কোথায়, আর একে ধরছিস কেন? তখন ওই জিনিসটা বলে, আমি দীঘল বিলের মেছো। এই দীঘল বিল কিন্তু এই কাশারুপাড়া গ্রামে। ওই বিলে নাকি এখন অনেক ঘটনা ঘটে। তখন ওই কবিরাজ শোনার পর বলেন যে, দীঘল বিলে থাকিস তো সমস্যা তো নাই, তা তোর সাথে এর ঝামেলার কারণ কি? তখন ওই পিশাচটা বলে যে, এক রাতে আমি দীঘল বিল থেকে চুনা কুলে এসেছি মাছ খেতে। মাছ খেতে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখেই আসর আলী যাচ্ছে। একা পেয়ে ভাবলাম একটু ভয় দেখাই। প্রথমে পেছনে হেঁটে হেঁটে আমার অস্তিত্ব জানান দেই। ও আমাকে ভয় না পেয়ে বলেছিল, সাহস থাকলে আমার বাড়ি আসিস। সে তার শ্বশুর বাড়িতে যাবার আমন্ত্রণ জানিয়েছে। তো আমি গেছি। ও তো আমন্ত্রণ জানিয়ে আমাকে ডেকে নিয়ে আসছে। আমি তো ওই রাত্রে ওকে মেরেই ফেলতাম। ওর কত বড় সাহস, সে আমাকে চ্যালেঞ্জ করে। এদিকে তখন একটা ঘটনার প্রেক্ষাপটে শ্বশুরবাড়ির লোকজন শব্দ শুনে জেগে ওঠে, এই জন্য আর কিছু করতে পারি নাই। আবারও ওকে সেদিন ধরছিলাম। এরপরও ফজরে আজান দিয়ে দিল, কিছু করতে পারলাম না। ওকে তো আমি ছাড়বো না, ও আমাকে হুমকি দিয়েছে। যাই হোক, এ সমস্ত কথা শোনার পর কবিরাজ তার মতো করে উনি বলেন যে, তুই কি ওকে ছাড়বি কি ছাড়বি না? ওই জিনিসটা বলে, না ছাড়বো না, ও নিজে আমাকে ডেকে নিয়ে আসছে, আমি এমনি এমনি আসি নাই। এই কথা শোনার পর কবিরাজ আর বেশি কথা বাড়ালেন না। উনি কিছু একটা পড়লেন, এরপর ওই জিনটা আসর আলীকে ছেড়ে দিয়ে চলে গেল। কবিরাজ এরপর একটা তদবির দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই তদবিরের মেয়াদ হচ্ছে 70 বছর। 70 বছর পর এই তদবিরের মেয়াদ কেটে যাবে। আসর আলী যদি এই সময়ের মধ্যে মারা যায় তাহলে এই জিনিসটা তার শরীর থেকে খুলে ফেলতে হবে, আর এর আগে এটা শরীর থেকে খোলা যাবে না। এই জিনিসটা যখন আসর আলী ব্যবহার করা শুরু করলেন তখন উনি কিছু কিছু জিনিস দেখতেন। যে উনি যখন ঘাস কেটে এক জায়গায় স্তূপ করে রাখতেন, পরে আবার ফেরত এসে দেখতেন যে ঘাসগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার এরকম হতো যে উনি নির্জন স্থানে একাকী চলাচল করছেন, পেছন থেকে ডাকাডাকি করছে, পেছন দিকে তাকালে আবার কাউকে দেখা যেত না। তো এরকম হর হামেশাই হতো। আসর আলী উনি এসবে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। ওনার চলার পথে অসংখ্যবার উনি এই ধরনের ছোটোখাটো ঘটনার মুখোমুখি হয়েছেন। 2020 সালে বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবেই উনি মারা গিয়েছিলেন। এরপর ওই যে জিনিসটা কবিরাজ দিয়েছিলেন বহুদিন আগে, এই জিনিসটা কিন্তু খুলে রাখা হয়েছিল। এটাই ছিল আসর আলীর সাথে ঘটে যাওয়া ঘটনা। কবিরাজ কিন্তু ওই জিনটাকে বন্দিও করেন নাই, কিছুই করেন নাই। উনি বুঝেছিলেন যে আসর আলী যেহেতু তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে, তাই এটাকে সহজে বিদায় করা যাবে না। তাই উনি অন্য ধরনের একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন, যাতে করে ওই জিনিসটা সরাসরি আসর আলীকে যেন ক্ষতি করতে না পারে। সেটাই হয়েছিল। এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকল শ্রোতাদের আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই। আশা করছি সকলেই মহান দয়াময় আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার দয়াময় আল্লাহর রহমতে ভালো আছে। আজ আমি আপনাদেরকে আমার মায়ের সাথে ঘটে যাওয়া কালো জাদুর বাস্তব ঘটনা বলতে চাচ্ছি। আশা করি ঘটনাটা আপনাদেরকে অন্যরকম লাগবে। আর কথা না বাড়িয়ে মূল ঘটনার বর্ণনায় চলে যাই। ঘটনার শুরুতে আমার এবং আমার পরিবারের বর্ণনা দেওয়া প্রয়োজন। আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান রুবেল। বর্তমানে আমার বয়স 29 বছর। পড়াশোনা MBA ব্যবস্থাপনা। পেশায় বেকার, চাকরি প্রত্যাশী বেকার, চাকরির খোঁজে আছে। পাশাপাশি হোম টিউটর হিসেবে ছাত্র পড়াই। ঢাকা ক্যান্টনমেন্টের পাশে মাটিকাটা পশ্চিম ভাসানটেক এলাকায় থাকি।
আমার পরিবারে মোট 6 জন সদস্য। আমরা 3 ভাই 1 বোন, এদের মধ্যে আমি মেঝো। সে সময়ের যে সময়টার কথা বলছি তখন 1999 সালের ঘটনা। আমার বড় ভাইয়ের বয়স তখন 10 বছর, আমার বয়স 7.5 বছর, বোনের বয়স 5 বছর এবং সবার ছোট ভাইয়ের বয়স 1.5 বছর। আমার বাবা সরকারি চাকরিজীবী, সেজন্য ঢাকায় তার থাকা হতো। মা আমাদের নিয়ে নানার বাড়িতে থাকতেন। নানার বাড়ির এলাকাটায় সকল সুযোগ সুবিধা ছিল, মানে স্কুল, কলেজ, হাট বাজার সব কাছাকাছি হওয়ায় আমরা সেখানে থাকতাম। গ্রামে বিদ্যুতের ব্যবস্থাও ছিল। আমাদের বাড়ি আর নানার বাড়ি একই উঠানে, 4-5টা রুম আছে। আমাদের ঘরটা দক্ষিণ পশ্চিমে ছিল। আমার মা দেখতে ভালো চেহারার এবং স্বাভাবিক গড়নের ছিল। হঠাৎ করে আমার মা ধীরে ধীরে রোগা ও শুকিয়ে যেতে থাকলো। মূল ঘটনার শুরু এখান থেকে। আমার নানা নানি মাকে অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো অসুখ ধরা পড়ে না। আজ এই ডাক্তার, কাল ওই ডাক্তার, এভাবে কেটে গেল 4 মাসের মতো। মা আগের থেকে অনেক শুকিয়ে যাওয়াতে তার চেহারার অর্থাৎ মুখের চামড়া কুঁচকে এসেছিল। সম্পূর্ণ শরীর পানি শূন্য হলে যেমনটা দেখায় তাকেও ঠিক তেমনই দেখাতো। আমি ছোট মানুষ, এত কিছু বুঝতাম না তখন। নানা বাড়ির পাশেই আমার মায়ের দাদার ভাইয়ের বাড়ি ছিল। দাদার ভাইয়ের বড় ছেলে, মানে সম্পর্কে আমার মায়ের চাচা। আমার মার বংশের অনেকেই ঝাড়ফুঁক করতে জানতেন। মা ওই চাচা, তিনিও ঝাড়ফুঁক করত গ্রামের অন্যান্যদের মতো। অনেকেই উপকৃত হয়েছিল। মায়ের সেই চাচা আসতো মাকে ঝাড়ফুঁক করতে। মা যখন থেকে অসুস্থ হয়, এই ঝাড়ফুঁক চলছিল মা অসুস্থ হওয়ার পর থেকেই একেবারে নিয়মিত। উনি নিয়ম করে আসরের পরে আসতেন। একদিন পর পর ঝাড়ফুঁক করে আবার চলেও যেতেন। ঝাড়ফুঁক করার পরে মা বলতো কি যেন তার শরীর শক্ত করে চেপে ধরে আছে। মা যখন কথা বলে, নানি সেই চাচাকে বলে যে কেন এমন হচ্ছে, তখন চাচা বলে যে ঝাড়ফুঁক করলে এমন একটু হয়। এই চাচার কথাটা বলার অনেক কারণ আছে, সবাই একটু খেয়াল করে রাখবেন তার অর্থাৎ চাচার কথাটা। আমরা সবাই ভাবতাম যে মায়ের ভালোর জন্য সে আসে এবং ঝাড়ফুঁক করে যায়। যেহেতু ডাক্তারের অনেক পরীক্ষা করেও কোনো রোগ ধরতে পারছিলেন না, তখন আমার নানি একজন ভালো ও অভিজ্ঞ নামকরা কবিরাজের খোঁজ করছিলেন এবং খোঁজ পেয়েও গিয়েছিলেন। মাকে সেই কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে যা জানতে পেরেছিল তা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে গিয়েছিল। সেখানে পৌঁছানোর পরে কবিরাজ মাকে দেখার সাথে সাথেই বলে দেয় যে কালো জাদুতে আক্রান্ত আমার মা। কারণ তার এসব দোয়া তাবিজের কাজ করার অনেক দিনের অভিজ্ঞতা। তিনি আমার নানিকে আর মাকে নিয়ে একটা অন্ধকার রুমে গিয়েছিলেন। জিন আসর বসিয়ে জানতে পারে যে আমার মাকে নাকি মায়ের বংশের লোকই তাবিজ করেছে। কে করেছে নাম জানতে চাইলে উনি অর্থাৎ কবিরাজ বলেন নাম প্রকাশ করা নিষেধ আছে। এসব প্রকাশ করা যেমন তাদের নিয়ম বহির্ভূত, অন্যদিকে সামাজিকভাবে একটা ঝামেলা বাড়ার সুযোগ রয়েছে। আর যে কালো জাদু করেছে সে নাকি নতুন তাবিজ কবজের কাজ শিখেছে, আর তা পরীক্ষা করার জন্য আমার মাকেই বেছে নিয়েছে। এছাড়াও আরও একটা কারণ আছে, তা হলো যেহেতু আমার মায়ের সব ভাই বোন পড়ালেখা করে, সেহেতু ভবিষ্যতে আমরা ভালো অবস্থানে যাব, যা তাদের কাছে একটা হিংসার কারণও মনে হয়েছে। অর্থাৎ দুটি কারণে যিনি তাবিজ করেছেন, যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার মাকে, দুটি কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে তিনি নতুন কালো জাদু চর্চা শিখেছেন, যেটা এই কবিরাজ প্রথমেই তাকে দেখে বললেন যে কালো জাদু চর্চা নতুন শিখেছেন এবং সেটার প্রয়োগটা তার উপরে করছেন। আরেকটা কারণ হচ্ছে যেহেতু তার সন্তানরা অর্থাৎ যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি সহ তার যে অন্যান্য সন্তান রয়েছে, রুবেল যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন, তিনি সহ যেই অন্য ভাই বোন রয়েছে তারা লেখাপড়া করতেন। তার মানে তাদের একটা ভবিষ্যতে ভালো করার সুযোগ, বড় অবস্থানে যাওয়ার সুযোগ রয়েছে, যেহেতু তারা শিক্ষা দীক্ষায় এগোচ্ছিলেন। এই হিংসা থেকেও তিনি ব্ল্যাক ম্যাজিক শেখার পরপরই তাদের উপরে, তার মায়ের উপরে ব্ল্যাক ম্যাজিকটা করে, মানে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা। কবিরাজ এও বলছিলেন যে তাবিজের মেয়াদ প্রায় শেষের দিকে।
25 দিন বাকি ছিল। আমরা সবাই প্রচন্ড ভয় পেয়েছিলাম। বাসার সবার মন খারাপ হয়েছিল। সবাই মাকে নিয়ে প্রচন্ড রকমের চিন্তায় পড়েছে। সেই দিন কবিরাজ বলেছিল, আমি কিছু দোয়া চীনামাটির একটা প্লেটে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর পর পানি দিয়ে সেই দোয়াটা ধুয়ে সেটাকে খাবে। সে সময় দিনে 300 টাকা করে খরচ হতো। একটু ভালোর দিকে যাচ্ছিল মা। সমস্যাটা হলো অন্যদিকে। আমরা যেহেতু জানতাম না যে তাবিজটা কে করেছে, সেই সুযোগটা কাজে লাগিয়েছে যে তাবিজ করেছে। কবিরাজের দোয়া কাজ করে আবার করে না। তখন আবার মাকে সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ বলে, আমার দোয়া তো কাজ করার কথা, তবে উনি অন্য রুমে আসেন, জিন চালান করেন এবং বসে বলেন নতুন করে আবার তাবিজ করা হয়েছে। আমার নানিকে কবিরাজ জিজ্ঞেস করেন যে বাসার বাইরে থেকে কেউ আসে কিনা, আর আসলেও যেন আর না আসতে দেয়া হয়, সেই ব্যাপারটাও তিনি বলেন। কবিরাজ ব্যাপারটা বুঝেছিল যে কার কাজ এটা, কিন্তু আমাদের সব বলে দিলে আমরা যদি ঝামেলায় জড়াই গ্রামে একটা সমস্যা হতে পারে, তাই তিনি ব্যাপারটা গোপন রেখেছিলেন। যখন বাহিরের লোক আসতে দেয়া বন্ধ করা হলো, তখন মায়ের অবস্থা আস্তে আস্তে কিছুটা ভালোর দিকে। তবে যে তাবিজ করেছে সে তো হার মানতে নারাজ। তার মনের ভেতর জেদ, রাগ কাজ করছে। তাই রাতের বেলা সে জিন পাঠাতো আমার মাকে আজে বাজে স্বপ্ন আর আজে বাজে কাজ আর মানুষের মৃত্যুর স্বপ্ন দেখাতো। ঘুমাতে দিত না। কখনো জিন ঠেসে মাকে মারার চেষ্টা করত। যখন ঠেসে ধরতো তখন আমার মায়ের গোঙানোর আওয়াজ শুনে আমার নানা মামারা এসে সূরা পড়ে মায়ের গায়ে ফু দিলে আবার তিনি আস্তে আস্তে স্বাভাবিক হতেন। যে তাবিজ করেছে সে তার জেদ বজায় রাখতে নানা রকম ভাবে জিন দিয়ে ভয় ভীতি দেখায়। যেমন বিছানায় শোয়া অবস্থায় মার মাথার পাশে খসখস শব্দ করে, দেয়ালে এমন আওয়াজ করে যেন দেওয়ালটা ভেঙে ফেলবে, ঘরের ছাদে হঠাৎ জোর করে বসবে যেন ছাদটা ভেঙে ফেলবে। তবে আমরা কেউই এই আওয়াজ শুনতে পেতাম না, শুধুমাত্র আমার মা একা এই আওয়াজ শুনতে পারত। নতুন পরিকল্পনা করে যে তাবিজ করেছে সে লোকটা যেহেতু কালো জাদুর প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করে। সেই ঘটনার কারণ এখন বলবো। আমার মা অসুস্থ হবার অবস্থায় আমাদের রান্না করে খাওয়াতেন। মাঝে মাঝে নানি খাবার দিতেন। মা যখন গোসলে যেতেন পানি ঠান্ডা থাকলেও তার কাছে মনে হতো যে গরম পানি ঢেলে দিচ্ছে কেউ তার গায়ে। রান্না করতে গেলে চুলার আগুন যত বেশি হয় মায়ের মাথা ব্যথা বেড়ে যায়, বুকে ধরফর করত, যার কারণে রান্না অর্ধেক বাকি রেখে তিনি রুমে চলে যেতে বাধ্য হতেন। রুমের দরজার মধ্য দিয়ে যাতায়াতের সময় তার মাথা ঝিমুনি দিত। রুমের যে পাশে মা থাকতো সে পাশে কোনায় সবসময় কিছু একটা থাকতো। মা শুয়ে থাকলে তার মাথা ব্যথা আর জোরে ঠেসে ধরত, তবে সব সময় না। যখন তাবিজের কার্যকারিতা বেড়ে যেত তখন মাথা ব্যথা, বুক ধরফর করা, শরীর অবশ হওয়া এমন হতো। এসবের মূল কারণ আছে যা জানতে আরো আমি পুরোটা পড়তে হবে। কবিরাজ তার দোয়া প্লেটে লেখার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলেন, অর্থাৎ যেই প্লেটটা তিনি বলেছিলেন যে কিছু চীনামাটির প্লেটের উপরে কিছু দোয়া তিনি লিখে দিতেন এবং সেই দোয়াগুলো ধুয়ে পানি খাওয়ার জন্য সেই প্লেটটাতে তিনি দোয়া লেখার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলেন। কাজ হতো, আবার মাঝে মাঝে বাড়ত। কারণ কবিরাজ তাবিজ করা লোকটা তো আর বসে নেই, সে তার সকল সাধনাকে চেষ্টা করছে। যদি সে ব্যর্থ হয় তাহলে তার বা তার পরিবারের কারো না কারোর ক্ষতি হবে। সেজন্য সে তার সকল কালো জাদু মায়ের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে। তখনও আমরা কেউ জানি না এটা কার কাজ। তবে কথায় আছে, আল্লাহ চাইলে কেউ তার বান্দাকে মারতে পারবে না। সেরকম কিছু একটা হঠাৎ দেখা দিয়েছিল। আমার নানার মোট 6 ভাই ছিলেন। আমার নানা বড়, নানার 2 ভাইয়ের আবার 2 মেয়ে ও 4 ছেলে, মানে সম্পর্কে আমার মার আপন চাচা হয়। তার ছোট মেয়ে গ্রামের ব্র্যাক স্কুলে পড়তো। তখন বয়স 13 বছর, 5ম শ্রেণীতে পড়তো। টাকা খরচ হবে বলে স্ত্রীকে স্কুলে 5 বছর পর পর এক ব্যাচ ভর্তি করতে, আবার এক ব্যাচ বের হলে 5 বছর নতুন এক ব্যাচ। আর এমনিতেই দেরি করে স্কুলে ভর্তি হয় ছোট ছেলে মেয়েরা। স্কুলে যেতে হলে গ্রামের শেষে কবরস্থান পার হয়ে পাশের গ্রামে যেতে হতো। একদিন সেই মেয়ে লাল জামা পরে মাথায়
চুল ছেড়ে দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। খালা দেখতে ফর্সা এবং সুন্দর চেহারার। কবরস্থানের পাশে একটা বড় উঁচু গাছ ছিল। গাছটার নাম আমার জানা নেই। ভর দুপুরবেলা সেই গাছের পাশ দিয়ে একা একা বাড়িতে আসছিল। বাসায় এসে সবার সাথে খারাপ আচরণ করতে লাগলো, কেমন যেন রাগ রাগ ভাব। সবার সাথে উচ্চস্বরে কথা বলতো। নিজেই জগে করে পানির সাথে বাসার পেছনে থাকা গোবর মিশিয়ে পান করছিল। এসব দেখে সবাই বুঝতে চাইল যে ঘটনাটা আসলে কি। তার ছোট 2 ভাই আর অন্য এক চাচা তাকে ধরেও রাখতে পারছিল না। সে কি শক্তি, প্রচন্ড রকমের শক্তি তার গায়ে। ডান হাতের কোনোই আঙ্গুলের নখে সজোরে চেপে ধরে তাকে জিজ্ঞাসা করে। তখন সেখানে একটা রান্নার সময় চুলার আগুন জ্বললে যদি নিজেই রান্না করে তাহলে মাথায় জ্বালাপোড়া করবে, এমন করে বাকি জায়গায় তাবিজ পুঁতে রাখা হয়েছিল। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে পুঁতে রাখা হয়েছিল। যেমন শোয়ার মাথার কাছে একটা, সেটাও মাথার একেবারে কাছাকাছি। মাটির চুলায় রান্না করে সেখানে একটা, গোসলখানায় একটা, এবং একটা বাড়ির উঠোনে। এরপরে খালার জিন ছেড়ে চলে গেল। খবরটা আমাদের বাসায় আসা মাত্র কোদাল দিয়ে মাটি খুঁড়ে 4টা তাবিজ আমরা খুঁজে পাই। একটা খুঁজে পাইনি। সেখান থেকে আমরা সপরিবারে ঢাকায় চলে আসি। 8 বছর পরে আমরা গ্রামে ঘুরতে যাই। তারপর মাঝে মাঝে মা গ্রামে বেড়াতে গেলে এখনো সেই লোক চেষ্টা করে নতুন করে তাবিজ করা। আমরা ঢাকায় এক হুজুরের দোয়া তাবিজে আল্লাহর রহমতে সুস্থ আছি। আরো ঘটনা আছে মাকে নিয়ে। কালো জাদু যে করেছে তা অন্য ঘটনার মাধ্যমে জানতে পারি। যে কালো জাদু করেছে তার এক ভাই বর্তমানে প্যারালাইজড। ক্ষতি হবেই অন্যের ক্ষতি করতে গেলে। আমার মার চাচা যে মাকে একদিন পর পর ঝাড়ফুঁক করত, সেই মূল শয়তান। সেই কালো জাদু করেছে, গ্রামের অনেক মানুষের ক্ষতি করেছে সে। একটা ঘটনাই বললাম, আরো বাকি আছে কয়েকটা কাহিনীর। পরে সময় পেলে আবারও জানাবো। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আমার গল্পটি এখানেই শেষ করলাম।